তোর মতো মিষ্টি মেয়েকে কেউ ভালো না বেশি থাকতেই পারবে না। তাহলে নীল কেন আমাকে ভালোবাসে না? বাসবে, নীলকে একটু সময় দে, এবার চল। সমুদ্র রাজশ্রীকে নিয়ে গাড়িতে বসলো আর নীলের বাসায় নিয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে। রাজশ্রী আর সমুদ্র একসাথেই বাসায় ঢোকে। ড্রয়িং রুমে নীলিমা সৌরভ বসে আছে। সৌরভ সমুদ্রকে দেখে বলল, তুমি? শ্রীকে পৌঁছে দিতে এলাম। ওকে সৌরভ। রাজশ্রীর বেস্ট ফ্রেন্ড ইন্ডিয়া থেকে এসেছে। ও। শ্রীকে একটু দেখে রাখবেন প্লিজ। আমি এখন আসছি। কোথায় যাচ্ছ? ডিনার না করে একদম যাবে না। এখন আমাকে যেতে হবে আঙ্কেল। আর শ্রী যখন এখানে আসে তাহলে আমি তো প্রায় আসবো, তখন না হয় খেয়ে যাব। এখন আমার হাতে একদম টাইম নেই। আচ্ছা, আবার জলদি আসবে কিন্তু। ওকে। আর তুই একদম পাগলামি করবি না, ভালোভাবে থাকবি, বুঝেছিস? রাজশ্রী মাথা নাড়লো। এর মানে ভালোভাবে থাকবে না। মুখে বললে ঠিকই কথা রাখতো। যতদিন মাথা নাড়িয়েছিল একদিনও কথা রাখেনি। সমুদ্র বুঝেও কিছু বলল না। মনে মনে নীলের উপর সব ছেড়ে দিল। নীলকে না দেখলেও নীলের বাবা মাকে তো দেখেছে। ওর বিশ্বাস রাজশ্রী ভুল কোনো ছেলেকে চুজ করেনি। সমুদ্র চলে যেতেই সৌরভের সাথে কথা বলে রাজশ্রী রুমে গেল। গিয়ে দেখে নীল বিছানায় মাথা নিচু করে বসে আছে। রাজশ্রী ভেতরে ঢুকতেই নীল উঠে বেলকনিতে চলে গেল। রাজশ্রী ভ্রুকুচকে নীলের যাওয়ার দিকে তাকালো। রাজশ্রী ফ্রেশ হয়ে নীলের কাছে গেল। নীল আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় নীলকে রাজশ্রীর কাছে একটু বেশি কিউট লাগছে। নীলের সামনে গিয়ে নীলকে জড়িয়ে ধরলো রাজশ্রী। নীল কোনো রিয়াক্ট করলো না। নীলের হাত প্যান্টের পকেটে। আমাকে কি একটু ভালোবাসা চায় না নীল? নীল স্বাভাবিকভাবেই বলল, কেন? ওই ছেলেটার ভালোবাসায় হয় না? হুম, তোমার ভালোবাসা লাগবে। নীল কিছু বলল না। আগের মতো পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জানো নীল, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমার বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছিলাম। কখনো কোনো ছেলেকে আমার কাছে আসতে দেইনি, সহ্যই করতে পারতাম না আমি ছেলেদের, শুধু সমুদ্র আর শিবিন ভাইয়া ছাড়া। বাট তোমাকে দেখে আমি আমার পৃথিবী মনে হয় থেমে গিয়েছিল। তুমি একমাত্র ছেলে যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি, আর ফিউচারেও বাসবো। নীল কোনো রেসপন্স করলো না। রাজশ্রী মাথা তুলে নীলের দিকে তাকালো। নীলের চোখ আকাশের দিকে। রাজশ্রী আবার ওর মাথাটা নীলের বুকে রাখলো। এটাই রাজশ্রীর জন্য সব থেকে শান্তির জায়গা। এক সপ্তাহ পর রাজশ্রী নীল দুজনেই অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নীল রেডি হয়ে নিচে চলে গেল। গিয়ে ডাইনিং টেবিলে বসলো। রাজশ্রী কোথায়? তোমার পেছনে। নীলিমার সৌরভ তাকিয়ে দেখে রাজশ্রী আসছে। কোথায় যাবি তুই? আঙ্কেলের অফিসে কাজ আছে, মাঝে মাঝে গিয়ে সব দেখে আসতে হয়। নীল, তুই ওকে পৌঁছে দিস। নীল কিছু বলার আগে রাজশ্রী বলল, না বাবা, সমুদ্র আসবে। সমুদ্রের কথা শুনে নীল রাজশ্রীর দিকে তাকালো। তারপর চেয়ার ছেড়ে উঠে হনহন করে চলে গেল। নীল, তুই তো কিছুই খেলি না। নীল আর পেছনে ঘুরে তাকালো না। রাজশ্রী খেয়ে বাইরে গিয়ে দেখে সমুদ্র দাঁড়িয়ে আছে। গাড়িতে গিয়ে বসলো রাজশ্রী। সমুদ্র রাজশ্রীকে অফিসে ড্রপ করে দিয়ে ও হসপিটালে গেল। নীল কিছু ফাইল দেখছিল। তখনই ল্যান্ডলাইনে ফোন এলো, নীলের সাথে কেউ দেখা করতে এসেছে। নীল লোকটাকে ভেতরে নিয়ে আসতে বলল। কিছুক্ষণ পর দরজা নক করলো। নীল লোকটাকে ভেতরে ঢুকতে বলল। লোকটা ভেতরে ঢোকার পর নীল মাথা তুলে তাকালো। সামনের লোকটাকে দেখে কিছুটা অবাক হলো নীল, কারণ সামনের মানুষটা সমুদ্র। নীল, ইয়েস। আমি সমুদ্র, রাজশ্রীর ফ্রেন্ড। নীল কিছু না বলে ওর হাতের ফাইলটা টেবিলে রাখলো। সমুদ্র এসে নীলের সামনের চেয়ারে বসলো। তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। জি বলুন। একটা লাইফ স্টোরি শুনবে? মানে? ফার্স্ট রাজশ্রীর পাস্ট শুনবে। নীল জিজ্ঞাসু দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকালো। এখন যে মেয়েটাকে দেখছো, আগে ও এরকম ছিল না। আমি রাজস্বীকে চিনি 11 বছর ধরে। প্রথম স্ত্রীর সাথে আমার পরিচয় হয় ওর ট্রিটমেন্ট করানোর জন্য। মানে? আমি পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। আজ থেকে 11 বছর আগে শিবেন ভাইয়া রাজস্বীকে আমার কাছে ওর ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে এসেছিলেন। তখন মেন্টালি সিক ছিল শ্রী, কাউকে সহ্য করতে পারতো না। সবসময় অন্ধকারে থাকতো, রাতে চিৎকার করে ঘুমিয়ে যেত, একদম কথাই বলতো না। পাথরের মতো ছিল, জিন্দা লাশের মতো ছিল, বেঁচে থেকেও মৃত ছিল। নীল বিস্ময় নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে কথাগুলো বলা খুব জরুরি, তাই বলতে বাধ্য হচ্ছি। ওর সাথে 13 বছর আগে কি হয়েছিল তা আমি জানি না। ভাইয়ের কাছে আমি অনেকবার জানতে চেয়েছি, বাট ভাই আমাকে কখনোই বলেনি। শুধু বলেছে ওর পাস্টটা খুব ভয়ঙ্কর।
যে করেই হোক স্ত্রীর মাথা থেকে মুছতে হবে। আমার কাছে আসার আগে অন্য সাইকিয়াট্রিস্টের কাছে 2 বছর ট্রিটমেন্ট হয়, বাট ওরা রাজশ্রীকে সুস্থ করতে পারেনি। ওদের কাউকে রাজশ্রী সহ্যই করতে পারতো না, আর ওরা রাজশ্রীর পাস্ট না জেনেই ট্রিটমেন্টও করবে না বলেছে। আমার কাছে নিয়ে আসার পর ওর মতো আমি নিজেকে রেডি করি, ওর সাথে ওর মতো করেই বিহেভ করি, ওর ছোট ছোট বায়নাগুলো পূরণ করি, ওর মাথা থেকে আগের 3 বছর মুছে দেই আমি। শিবিন ভাইয়া আমার বড় ভাইয়ের ফ্রেন্ড হওয়ার সুবাদে স্ত্রীর কেসটা সিরিয়াসলি হ্যান্ডেল করি। অন্য পেশেন্টের থেকেও 4 গুণ বেশি সিরিয়াস হই রাজশ্রীকে নিয়ে। আমার মোটিভ ছিল যে করেই হোক এই মিষ্টি মেয়েটাকে সুস্থ করতেই হবে। প্রথম দেখাতেই ওর মায়ায় পড়ে গিয়েছিলাম আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না এই পরীর মতো মেয়েটার এত খারাপ অবস্থা। আস্তে আস্তে সুস্থও করে তুলি ওকে, আর আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। আমি আর শিবিন ভাইয়া ছাড়া আর কিছুই বুঝতো না ও। শিবিন ভাইয়ের বৌমনিও ওকে একদম নিজের মেয়ের মতোই ভালোবাসতো। মাঝে মাঝে ওর বাবা মায়ের জন্য ভীষণ কাঁদতো। ভাইয়া রাজশ্রীর ট্রেনার হয়ে ওকে ফিজিক্যালি স্ট্রং করেন, যাতে কোনো টাফ সিচুয়েশনে নিজেকে সেভ করতে পারে। ওর এই ভয়ঙ্কর অতীত যাতে আর রিপিট না হয়। সুস্থ হওয়ার পর কেন জানি ওর ছেলেদের একদম সহ্য করতে পারতো না। স্কুল কলেজে কোনো ছেলে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাইলে বা ভুল করে কেউ ওকে টাচ করলে তাদের মেরে হসপিটাল পাঠিয়ে দিত। আর অল্পতেই খুব রেগেছিল, রেগে গেলে আমার কাছে চলে আসতো। আর একমাত্র আমিই পারতাম ওকে ঠান্ডা করতে। মেন্টালি সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হতে পারেনি ও। এখনো মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। আমি চাইলে ওর সাথে কি হয়েছে তা জানতে পারতাম, বাট ভাইয়াকে আমি প্রমিস করেছিলাম এরকম চেষ্টা কখনো করব না। আমি ওর অতীত জানতেও চাই না। আমি শুধু চাই আমার প্রিন্সেসকে সুস্থ হ্যাপি দেখতে। বাট এখন আবার তোমার জন্য স্ত্রী আগের মতো অসুস্থ হয়ে যাচ্ছে। এতক্ষণ মনোযোগ দিয়ে সমুদ্রের কথা শুনছিল নীল, এবার অবাক হয়ে বলল, আমার জন্য মানে? সমুদ্র বলল, তোমাকে ভালোবেসেছি, আর তুমি ওর বোনের জন্য পাগল? সেটা কি সহ্য করবে? আর রাজশ্রী যে অনেক, যা ওর একবার পছন্দ হয় সেটা ও যে করে হোক চায়। সারা পৃথিবী ধ্বংস করে হলেও ও সেটা চায়। তোমাকে পেয়েও তুমি ওর থেকে অনেক দূরে, সেটাও ও সহ্য করতে পারছে না। নিজের ক্ষতি করছে, নিজেকে আবার অসুস্থ করে ফেলছে। আর এবার অসুস্থ হলে পাগল হয়ে যাবে নীল, আর কখনো ও নর্মাল লাইফ লিড করতে পারবে না। হোয়াট? তাই তোমার কাছ থেকে রিকোয়েস্ট করছি, প্লিজ কখনো রাজশ্রীর সামনে অন্য মেয়ের কথা বলো না। আর নাটক করে হলেও একটু ভালোবাসো। দেখবে মেয়েটা তোমার একটু ভালোবাসা পেয়ে কত খুশি। নীল মাথা নিচু করে ফেললো। নীল কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। আমি তোমার বড় ভাইয়ের মতো, প্লিজ বড় ভাই ভেবে আমার রিকোয়েস্টটা রেখো। আমি মানছি রাজশ্রী তোমার সাথে অনেক অন্যায় করেছি। ও অন্য মেয়েদের মতো নর্মাল হলেও কখনো এমনটা করতে পারতো না রে। আমি জানি রাজশ্রীর থেকে অনেক ভালো মেয়ে তুমি ডিজার্ভ করো, বাট ওই মেয়েটা শ্রীর মতো ম্যানলি তোমাকে কখনোই ভালোবাসতে পারবে না। ভাই, আমি রাঁচিকে 16 বছর আগে থেকে ভালোবাসি। কিভাবে আমি ওকে ভুলে রাজশ্রীকে অ্যাকসেপ্ট করব? আমি জানি স্বপ্নিল, এজন্য অনেক রেগেছিলাম সেই উপর, বাট ওর মায়াবী মুখ আর ওর মিষ্টি কথা শুনতে আমার সব রাগ চলে যায়। ওকে শাসন করতে পারি না। এখানে আসার সময় ওর সাথে বডিগার্ড পাঠিয়েছিলাম যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে, বাট বডিগার্ডগুলোকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছিল। তাই এখানে কিছু জানতে পারিনি আমরা। জানলে কখনো এরকমটা হতে দিতাম না। নীল কিছু বলল না। সমুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, এই রুমে ক্যামেরা আছে, হুম। জলদি এখানে ফুটেজ ডিলিট করো। আমি তোমার সাথে দেখা করতে এসেছি, জানলে অনেক রেগে যাবে শ্রী। ওকে। ওকে, এখন আসি, বাই। সমুদ্র উঠে চলে গেল। নীল ফোন দিয়ে ফুটেজগুলো ডিলিট করতে বলল। নীল রাতে বাসায় ফিরে দেখে সৌরভ আর নীলিমার মাঝখানে বসে সৌরভকে জড়িয়ে ধরে গল্প করছে রাজশ্রী। নীলিমাও এখন রাজশ্রীকে বেশ পছন্দ করে। বউ হিসেবে না মানলেও মেয়ে হিসেবে মেনে নিয়েছে। নীল কিছুক্ষণ রাজশ্রীর দিকে তাকিয়ে থাকলো। খুব গভীরভাবে রাজশ্রীকে দেখলো নীল। সত্যি মেয়েটার মাঝে অদ্ভুত একটা মায়া আছে। নীলের মধ্যে কৌতূহল জাগলো কি হয়েছিল 13 বছর আগে জানার জন্য। কিছুক্ষণ রাজশ্রীকে দেখে নীল চুপচাপ রুমে চলে গেল। নীলকে উপরে যেতে দেখলো রাজশ্রী। সৌরভকে বলে রাজশ্রীও চলে গেল। নীল চুপচাপ বসে আছে বিছানায়। রাজশ্রী রুমে ঢুকতে নীল বলল, 13 বছর আগে কি হয়েছিল তোমার সাথে?
হঠাৎ নীলের এমন প্রশ্নে কিছুটা অবাক হলো রাজশ্রী। তারপর ভাবতে লাগলো কি হয়েছিল। ইন্ডিয়ায় গিয়ে 1 বছর বেশ ডিপ্রেশনে কেটেছিল রাজশ্রীর। 9 বছর একটা বাচ্চা মেয়ে বাবা মাকে ছাড়া কিভাবেই বা থাকবে। শিবিনের বাবা মা সবটুকু দিয়ে রাজশ্রীকে হ্যাপি রাখতে চেষ্টা করে গেছেন। তারপর একটা স্কুলে ভর্তি করান রাজশ্রীকে। বেশ ভালোই কাটছিল কিছুদিন। তারপর রাজশ্রী দুহাত দিয়ে মাথা চেপে ধরলো। ভীষণ পেইন হচ্ছে। হঠাৎ রাজশ্রীর এমন রিয়াক্টে নীল তাড়াতাড়ি রাজশ্রীর কাছে এসে বলল, কি হয়েছে, এরকম করছো কেন? তারপর তারপর কি হয়েছিল আমার কিছু মনে পড়ছে না কেন নীল? মাথায় এত ব্যথা করছে কেন? নীল রাজশ্রীর হাত ধরে বলল, কিছু মনে করতে হবে না, কিছু হয়নি 13 বছর আগে, আমি জাস্ট এমনিই বলছিলাম। একদম এসব নিয়ে ভাববে না, বসো এখানে। নীল পানির গ্লাস রাজশ্রীর দিকে এগিয়ে দিল। রাজশ্রী একটু জল খেয়ে বলল, ভাইয়ার সাথে কথা বলবো। রাজশ্রী ফোন নিয়ে বেলকনিতে চলে গেল। ভাইয়া? এই ভাইয়ার কাছ থেকেই সব জানতে হবে, বাট আমি সব জানতে চাচ্ছি কেন? ওর সাথে কি হয়েছে তা জেনে আমি কি করব? এই মেয়েটার কথাই বা আমি এত ভাবছি কেন? মেয়েটা যাই হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। এই মেয়ের মায়ায় জড়ালে আমার চলবে না। মনে মনে এসব ভাবলেও মন থেকে সব বাদ দিতে পারছে না নীল। সবকিছু জানার কৌতূহল আরো বেড়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরেও যখন দেখলো রাজশ্রী রুমে আসছে না, নীল বেলকনিতে গেল। গিয়ে দেখলো রাজশ্রী ফ্লোরে বসে আছে। রাজশ্রী? রাজশ্রী চোখ তুলে তাকালো। কি হয়েছে? ভাইয়ার সাথে কথা বলতে পারছি না। হয়তো বিজি, পরে কথা বলে নিও, এখন চলো। নীল রাজশ্রীর হাত ধরে রুমে নিয়ে গেল। রাজশ্রী বিছানায় বসে মাথা নিচু করে রইল। কিছু ভাবছো? কি হয়েছিল আমার সাথে? আমার কিছু মনে পড়ছে না কেন? আরে আমি বলছি না কিছু হয়নি, এমনিই বলেছি। একদম মাথায় চাপ নিবে না, কিচ্ছু ভাববে না এটা নিয়ে। চলো নিচে। তুমি যাও, আমি আসছি। তোমাকে একা রেখে যাওয়া সেফ না। না, আমার সাথেই আসতে হবে। প্লিজ নীল। চলো। নীল রাজশ্রীর হাত ধরে বসা থেকে দাঁড় করালো। রাজশ্রী ও নীলের সাথে নিচে নামলো। নীলিমা রান্নাঘরে। নীল গিয়ে সৌরভের পাশে বসলো। সৌরভ বলল তুইও বস। রাজশ্রী বলল, আমি মামুনির কাছ থেকে আসছি। রাজশ্রী কিচেনে গেল। নীলিমা সবজি কাটছে। আমি হেল্প করব মামুনি? নীলিমা রাজশ্রীর দিকে তাকালো আর মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তুমি পারবে না, তুমি বরং দাঁড়িয়ে দেখো। তুমি দেখিয়ে দাও, আমি করছি। আচ্ছা, এদিকে এসো। নীলিমা দেখিয়ে দিল কিভাবে সবজি কাটতে হয়। চাকু দিয়ে আস্তে আস্তে কাটতে লাগলো। নীলিমা অন্য রান্না দেখছে। থ্যাংক ইউ মামুনি। আমার খুব ইচ্ছে ছিল মায়ের পাশে দাঁড়িয়ে রান্না করা শিখবো। মায়ের আঁচলে ঘাম মুছবো। আজ তোমার জন্য সেই ইচ্ছেটা পূরণ হলো। নীলিমা রান্না করা বাদ দিয়ে রাজশ্রীর দিকে তাকালো। কি নিষ্পাপ মুখ! এই মেয়েটাকে রিমি কিভাবে এত কষ্ট দিল? নীলিমা রাজশ্রীর কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল, এখন থেকে আমি তোর মা, আর কখনো এসব ভেবে কষ্ট পাবি না। রাজশ্রী দুহাতে নীলিমাকে জড়িয়ে ধরলো। রিমিকে তো কখনো জড়িয়ে ধরার সুযোগই পায়নি। রিমির কাছে গেলেই ধমক দিয়ে বের করে দিত। মধ্যরাতে হঠাৎ কেউ খামচি দিতে ব্যথা পেয়ে নীলের ঘুম ভেঙে গেল। নীল তাকিয়ে দেখে রাজশ্রী ওর হাত দিয়ে নীলের কাঁধে খামচি দিচ্ছে আর বিড়বিড় করে কিছু বলছে। ঘেমে পুরো শরীর ভিজে গেছে। নীল রাজশ্রীর মাথায় হাত দিয়ে বলল, রাজশ্রী কি হয়েছে? কি বিড়বিড় করছো? শুনতে পাচ্ছ আমার কথা? নীলের কথা না শুনে আরো জোরে জোরে নীলকে খামচি দিল রাজশ্রী। এবার একটু বেশি জোরেই বলল, একদম আমার কাছে আসবেন না, ছোবেন না আমাকে, ভাইয়া প্লিজ বাঁচাও আমাকে। নীল এবার রাজশ্রীকে ধাক্কা দিয়ে জোরে বলল, রাজশ্রী। রাজশ্রী এবার না বলে একটা চিৎকার দিয়ে উঠে চোখ খুলে তাকালো। নীল অস্থির হয়ে বলল, কি হয়েছে? চিৎকার করলে কেন? তুমি ঠিক আছো তো? রাজশ্রী নীলের দিকে তাকালো আর নীলকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নীল রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। শান্ত হও, জল খাবে? নীল গ্লাস এনে পানি রাজশ্রীর হাতে দিল। রাজশ্রী ঢকঢক করে পুরো পানি খেয়ে নিল। খারাপ স্বপ্ন দেখেছো? স্বপ্ন? রাজশ্রী এবার মনে করার চেষ্টা করলো কি স্বপ্ন দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারলো না। এই 2 মিনিটে কি করে ভুলে যেতে পারে? কি দেখেছি আমার কিচ্ছু মনে পড়ছে না কেন নীল? মাথায় খুব ব্যথা করছে। মাঝে মাঝে এরকম ঘুম থেকে উঠে মাথায় ভীষণ ব্যথা করতো। আচ্ছা, এটা নিয়ে ভেবো না, ঘুমাও এখন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নীল রাজশ্রীকে নিয়ে আবার বিছানায় শুয়ে পড়লো। রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর রাজশ্রী চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। 3 দিন পর সমুদ্র একটা পেশেন্টকে দেখছে। তখন ওর কেবিনে নীল এলো। তুমি? ভাইয়া, আপনার সাথে ইম্পর্ট্যান্ট কিছু কথা ছিল। কিছুক্ষণ ওয়েট করো, আমি ওনাকে চেক করেই তোমার কথা শুনছি। ওকে। আধ ঘন্টা পর সমুদ্র লোকটাকে ছেড়ে নীলের কাছে আসলো। বলো, কি বলবে? আপনার সাথে আরো 2 দিন আগেই দেখা করতে চেয়েছিলাম, বাট সময় পাইনি, কাজে ভীষণ বিজি ছিলাম, তাই আজ এলাম। আচ্ছা, কি বলবে বলো। শিবিন ভাইয়ার সাথে কথা বলতে চাই আমি। ভাইয়াকে তো এখন পাবে না, একটা মিশনে গিয়েছে, কবে ফিরবেন ডোন্ট নো।
এর জন্য ভাইয়া না চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করা ইম্পসিবল। নীল ভাবনায় পড়ে গেল। সমুদ্র আবার বলল, রাজশ্রী আমার কাছে ওর পাস্ট জানতে চেয়েছিল কেন? মানে? 2 দিন আগে যখন ওর সাথে আমার দেখা হয় তখনই বলেছিল ওর সাথে আমার পরিচয় হওয়ার আগে ওর কি হয়েছিল আমি জানি কিনা। অ্যাকচুয়ালি ভাই আই এম সরি, আমি ওকে জিজ্ঞেস করে ফেলেছিলাম 13 বছর আগে ওর সাথে কি হয়েছিল। হোয়াট? তোমাকে আমি বলেছিলাম ও আবার অসুস্থ হয়ে গেলে পাগল হয়ে যাবে। ও কোনো কিছু মনে করার জন্য মাথায় চাপ দিলে কি হতে পারে তোমার কোনো আইডিয়া আছে? তোমাকে আমি বলেছিলাম না 3 বছরের ঘটনা ওর মাথা থেকে মুছে দিয়েছি আমি। আই এম সরি ভাইয়া, ও এসব নিয়ে আর কখনো ভাববে না, এটা আমি দেখবো। সমুদ্র শান্তভাবে বলল, লিসেন নীল, আমার প্রিন্সেসের পুরো রেসপন্সিবিলিটি তোমাকে দিচ্ছি। ওর কিছু হলে আমি কি করবো জানি না, বাট ভাইয়া কোনো ওয়ার না করে শুট করে ফেলো তোমাকে। তোমার কাছে ওর কোনো ভ্যালু না থাকতে পারে, বাট আমাদের কাছে সেটা তোমাকে বোঝানো যাবে না। তাই আমি লাস্টবারের মতো ওয়ার্ন করছি। আই হোপ। ওকে। নীল সমুদ্রের কেবিন থেকে বেরিয়ে পিয়ালের সাথে দেখা হলো, কারণ পিয়ালও একজন ডক্টর। আরে নীল, তুই এখানে? কার কি হয়েছে? ব্রোকসকে 1 সেকেন্ডের তুই সাইকিয়াট্রিস্ট রুম থেকে বেরোলি কেন? এত কোয়েশ্চেন একসাথে আনসার দিব কোনটার? একটা একটা করে বল। ওকে, ফার্স্ট ডক্টর সমুদ্রের সাথে দেখা করতে এসেছিলাম, সেকেন্ড কারো কিছু হয়নি, থার্ড এখান থেকে বের হয়েছি কারণ ডক্টর সমুদ্র মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফের ফ্রেন্ড। পিয়াল ভ্রুকুচকে নীলের দিকে তাকালো। নীল হাঁটতে হাঁটতে সব খুলে বলল, এবার বুঝছি। ওকে, এবার আমি আসছি, রাতে দেখা হবে। ওকে বাই। 1 কাপ কফি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে নীল। অনেক ভেবে ডিসিশন নিয়ে নিয়েছে ওর নীল পরীকে ভুলে রাজশ্রীকে অ্যাকসেপ্ট করে নিবে। ভোলার কথা মনে হলে বুকে চিনচিনে ব্যথা অনুভব করে নীল, কিন্তু কিছুই করার নেই। রাচি তো এখন অন্যের স্ত্রী, ওকে নিয়ে ভাবাও এখন পাপ। তবুও পাগল মন কিছুতেই বুঝতে চায় না। যখন একা থাকে তখন এসব বেশি মনে হয়, বাট রাজশ্রী যতক্ষণ কাছে থাকে রাচির কথা একদম ভুলে যায়। কিন্তু কেন? নীল একটা দীর্ঘ শ্বাস ফেলে কফির মগে চুমুক দিল। আজ সকালের কথা ভাবছে নীল। ওর অফিসের একজন এমপ্লয়ি ফাইল দেখতে দেখতে হাঁটছিল। নীল অফিসে এসেছে দেখেনি সে। হঠাৎ নীলের সাথে মেয়েটার ধাক্কা লাগে। মেয়েটা পড়ে যাবে ভেবে নীল মেয়েটার হাত ধরে পড়া থেকে বাঁচিয়ে দেয়। মেয়েটা থ্যাঙ্কস অ্যান্ড সরি বলে নিজের ডেস্কে বসে কাজ করতে থাকে। নীলা এসব ভুল আর কেবিনে গিয়ে কাজ করা শুরু করে। হঠাৎ দুপুরে কোথা থেকে রাজশ্রী এসে মেয়েটাকে চড় মেরে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। আর নীলের কেবিনে গিয়ে রেগে চিৎকার করে বলল, আজ থেকে কোনো মেয়ে এমপ্লয়ি অফিসে কাজ করবে না। এখনই সবাইকে অফিস থেকে বের করে দাও। মানে এগুলা কি বলছো? যা বলছি তাই করো। মেয়েটার ভাগ্য ভালো তোমাকে টাচ করে ওর হাত অক্ষত আছে। আজকের ভেতর সব মেয়েকেই অফিস থেকে বের করে দাও, না হলে অফিসে সব মেয়ের হাত কেটে ফেলবো আমি, খুনও করতে পারি। নিষ্পাপ মুখ মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে উঠেছে রাজশ্রীর। রাগ দেখে অফিস থেকে অন্য অফিসে সব মেয়েদের ট্রান্সফার করে দেয় নীল। রাজশ্রীকে এর থেকে বেশি রাগিয়ে দিলে অনেক ভয়ঙ্কর কিছু করতে পারে। ওকে দিয়ে বিশ্বাস নেই। রাজশ্রীর রাগ কমছে না দেখে নীল সমুদ্রকে ফোন দিয়ে সব বলে। আর সমুদ্রের সাথে সাথে অফিসে এসে রাজশ্রীকে সাথে করে নিয়ে চলে যায়। এখনো হয়তো সমুদ্রের কাছে আছে রাজশ্রী। নীলের কফি শেষ হতে রুমে ঢুকে রাজশ্রী। নীল বেলকনি থেকে রুমে ঢুকে কফির মগ টেবিলের উপর রেখে বলল, রাগ কমেছে? রাজশ্রী সোফায় বসে বলল, এই ফার্স্ট কোনো মেয়ে তোমাকে টাচ করেও বেঁচে গেল, বাট এর পরের বার আর বাঁচবে না, সো বি কেয়ারফুল। বাট ওর কোনো দোষ ছিল না, হাত তো আমি ধরেছিলাম। রাজশ্রী রক্তবর্ণ চোখে নীলের দিকে তাকালো। নীল সেটা কেয়ার না করে রাজশ্রীর পাশে গিয়ে বসলো। তারপর রাজশ্রীর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ভয় তো আমাকে হারিয়ে ফেলার, রাইট? আই প্রমিস আমি তোমারই থাকবো, আর কারোর হব না। রাজশ্রী সন্দেহ দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে বলল, তোমার মাথায় অন্য কোনো প্ল্যান নেই তো? আবার আমাকে বোকা বানাতে চাইছো? নীল মুচকি হেসে মাথা নাড়লো। তারপর রাজশ্রী এক হাত দিয়ে গাল ধরে বলল, পাগলামি ছেড়ে দাও প্লিজ, আমাকে নিয়ে তোমার আর ভয় পেতে হবে না। রাজশ্রীর রাগ মুহূর্তেই গায়েব হয়ে গেল। শান্ত দৃষ্টিতে নীলের দিকে তাকালো। নীল রাজশ্রীর মাথা নিজের বুকে চেপে ধরে বলল, অনেক ভেবেছি, আমাদের রিলেশনটাকে একটা চান্স দেওয়া উচিত, আর তুমি তো কখনো আমাকে ছাড়বেও না, তাহলে আর এই দূরত্ব কেন? খুশিতে রাজশ্রী নীলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, জানি না আজকের মতো খুশি আর কবে হয়েছি, বা কখনো হয়েছে কিনা। নীল, আমাকে কখনো ধোকা দিও না প্লিজ, সহ্য করতে পারবো না। দেব না ধোকা। নীলের ভালোবাসা পেয়ে আস্তে আস্তে সব পাগলামি ছেড়ে দেয় রাজশ্রী।
সুস্থ হতে শুরু করে। ওর কাছে যত গান ছিল সব সমুদ্রকে দিয়ে দেয়। নীল ছাড়া এখন আর কিছুই বুঝতে চায় না। সারাক্ষণ নীল নীল আর নীল। সমুদ্র রাজশ্রীকে হ্যাপি দেখে কিছুটা নিশ্চিন্ত হয়, বাট ভয় থেকেই যায় এই খুশিতে আবার কারো নজর লেগে যাবে না তো। নীল, সৌরভ ওরাও অনেক ভালোবাসে রাজশ্রীকে। নীলকে পেয়ে ওর সব স্বপ্ন পূরণ হয়ে যায়। যে বাবা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করতো, কষ্ট পেত, সেই কষ্ট নীলিমা আর সৌরভের ভালোবাসায় মুছে গেছে। অন্যদিকে সুমন অনেকবার রাজশ্রীর সাথে কথা বলার চেষ্টা করেছে, ক্ষমা চেয়েছে, বাট রাজশ্রী সুমনের কোনো কথা শোনেনি। শুধু একটা কথাই বলেছে, ক্ষমা করব আপনাকে, শুধু একবার বলে দিন আমার বাবা মাকে, বেঁচে আছেন না মারা গেছেন? আর বেঁচে থাকলে কেন ওরা আমাকে আপনার কাছে দিয়ে গেলেন? আমি কি এতটাই বোঝা হয়ে গিয়েছিলাম তাদের কাছে? রাজশ্রীর এই কথাগুলো শুনে সুমন খুব কষ্ট পেত, কিছু বলতে পারতো না, চলে যেত রাজশ্রীর সামনে থেকে। রাতে নীল বিছানায় আতশোয়া হয়ে ল্যাপটপে এডিটিং এর কাজ করছে। রাজশ্রী রুমে এসেই নীলের কোল থেকে ল্যাপটপ নিচে নামিয়ে শুয়ে পড়লো। নীল মুচকি হেসে রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে দিল, কিছুক্ষণ চুপ থেকে বলল, শ্রী, হুম? একটা কথা রাখবে? কি? প্রমিস করো। প্রমিস করতে হবে না, আমি তোমার সব কথা রাখবো, যা বলবে তাই করব। আঙ্কেলকে মাফ করা যায় না? রাজশ্রী এবার মাথা তুলে নীলের দিকে তাকালো। তোমার বাবা, মানছি উনি তোমার নিজের বাবা না, বাট তোমাকে কিন্তু খুব ভালোবাসেন। তোমাদের মধ্যে কি হয়েছে জানি না, বাট কেউ এত বড় ভুলও করতে পারে না যার ক্ষমা নেই। রাজশ্রীর ডিকশনারিতে ক্ষমা ওয়ার্ডটা নেই। আর যা বলো করব, বাট ওই ফ্যামিলির সাথে কোনো রিলেশন রাখার কথা বলবে না। রিলেশন রাখতে তো বলছি না, শুধু বলছি আঙ্কেলকে মাফ করে দাও, একসেপ্ট করে নাও। উনি তোমাকে আবার নিজের মেয়ের মতো করে কাছে চান। রাজশ্রী কিছু না বলে নীলকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। নীল একটা দীর্ঘ শ্বাস ফেলে রাজশ্রীর মাথায় হাত বুলে দিতে লাগলো। সুমন নীলের সাথেও এটা নিয়ে কথা বলেছিল। ওনার অসহায় মুখটা দেখে নীলেরও খুব খারাপ লাগছে, তাই রাজশ্রীর সাথে আজ কথা বললো। বাট নীল তো ভুলে গিয়েছিল এই মেয়ে যা জেদি, ও কোনো স্বয়ং ঈশ্বর এসেও বললেও মানবে না। সুমন অফিস থেকে ফিরে ড্রয়িং রুমের কাছে আসতে দেখলো রিমি কারোর সাথে কথা বলছে। সুমনের উল্টো হয়ে থাকার কারণে দেখা যাচ্ছে না লোকটাকে। রিমি? রিমি সুমনের দিকে তাকালো। উনি কে? লোকটা দাঁড়িয়ে ঘুরে সুমনের দিকে তাকালো। তাকাতে সুমনের শান্ত মুখটার আগে লাল হয়ে গেল। তুই? কেমন আছিস? তুই এখানে কি করছিস? আমি আমার বোনের সাথে দেখা করতে আসছি। রাবিন বোনের সাথে তোমার বাড়ির বাইরে দেখা করবে? আর বাড়ির ভেতরে ঢোকার সাহস কি করে ফেলি? তুই তো রেগে যাচ্ছিস কেন? কেন রেগে যাচ্ছিস? তুই এটা জিজ্ঞাসা করছিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর রিমি ভাইয়ের সাথে দেখা করতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে দেখা করবে। আর কখনো ওকে আমার বাড়িতে দেখলেও তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। এই ভাই বোনের জন্য আমার লাইফটা পুরো নষ্ট হয়ে গেল। সুমন রেগে উপরে উঠে গেল। রবিন সুমনের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রিমির চোখে টপটপ করে পানি পড়ছে। আমি আসি রে, বাসায় গিয়ে দেখা করে নিস। ভাইয়া আমাকেও তোমার সাথে নিয়ে যাও, আমি আর এখানে থাকবো না। এসব কি বলিস সুমন? একা হয়ে যাবি তো? তুই যা ওর কাছে, অনেক রেগে আছে, শান্ত কর, আমি আসছি। রবিন রিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। রিমি রুমে গিয়ে দেখে সুমন রেগে ফ্লাওয়ার পট ভেঙে ফেলেছে। রিমি ভয়ে আর সুমনের সামনে গেল না, রাগ শান্ত হলেই কথা বলবে। রাজশ্রী ওর চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। ওর সামনে তপু মাথা নিচু করে আছে। রাজশ্রী আঙুলে পেন্সিল ঘুরে ঘুরে বলল, হোয়াট হ্যাপেন তপু? 1 ঘন্টা ধরে কিছু বলবে বলবে বলে বসে আছো, বাট কিছুই বলছো না। অ্যাকচুয়ালি ম্যাম, বলো। আসলে না মানে না মানে আসলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস? যা বল আর কোনো হেসিটেশন ছাড়া বলে ফেলো। আর কিছুক্ষণ পর একটা মিটিং, ভুলে গেছো? দরজায় দাঁড়িয়ে সমুদ্র বলল। ও ইন্ডিয়া ব্যাক করতে চায় প্রিন্সেস? মানে? সমুদ্র হেসে বলল, মানে আমাদের তবু সাহেব বিয়ে করতে চান। বাড়ি থেকে ফোন করে বলতেছে ওর জন্য বউ দেখা হয়েছে, এবার জলদি বাড়ি ফিরে যেত। হোয়াট? বিয়ে? বিয়ে কোনো রকম করবে না, বয়স তো অনেক হলো। কেন ও বিয়ে করবে? তোরও তো বিয়ের বয়স হতে চলেছে, তুইও তো করিসনি, তাহলে ও কেন করবে? একদম বিয়ে করবে না। তপু কাঁদো কাঁদো মুখ নিয়ে সমুদ্রের দিকে তাকালো। বিয়ে করতে পারবে না? তাহলে কি সারা জীবন সিঙ্গেল থাকতে হবে? সমুদ্র রাজশ্রীর কাছে এসে ওর মাথা জড়িয়ে ধরে বলল, আমার বিষয়টা আলাদা শ্রী। কেন তবুকে আটকে রেখেছিস? 1.5 বছর ধরে তোর সাথে এই দেশে আছে, ওর ফ্যামিলিকে ছেড়ে এবার ওকে যেতে দে। আমি আসি তো তোর সাথে। ও কোথাও যাবে না। তপু না থাকলে আমার কাজ কে করে দিবে? আর তুই জানিস না তপু ছাড়া আর কাউকে আমি বিশ্বাস করতে পারি না। আমি আছি তো। তোকে দিয়ে এসব হবে না। তপু যাবে না মানে যাবে না, আর বিয়েও করতে পারবে না। ইটস মাই ফাইনাল ডিসিশন। তুই কেন বিয়ে করলি? রাজশ্রী ভ্রুকুচকে সমুদ্রের দিকে তাকালো। বেচারা খুব আশা নিয়ে এসেছি তোর কাছে, নিরাশ করিস না। খুব জলদি ও বউ নিয়ে এখানে চলে আসবে, রাইট তপু? ইয়েস স্যার। না মানে না, আমি ওকে যাওয়ার পারমিশন দিব না। শ্রী, তুই ওকে যেতে না দিলে কিন্তু আমি চলে যাব। আর তুই জানিস আমাকে তুই আটকাতে পারবি না।
রাজশ্রী রেগে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র রাজশ্রীর গাল ধরে বলল, দিস ইজ দ্য প্লেস। ওকে। ওকে শুনেই তপুর মুখে হাসি ফুটে উঠল। যাক, ওকে আর সিঙ্গেল মরতে হবে না থ্যাংক ইউ ম্যাম। বলেই দৌড় দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় আর সমুদ্র হেসে দেয়। তখনই দরজায় কেউ নক করে। সমুদ্র রাজশ্রী দুজনেই দরজার দিকে তাকায়। নীল দাঁড়িয়ে আছে। তুমি নক করছো কেন? ভেতরে এসো। কি অবস্থা নীল? এই ডেঞ্জারাস মেয়েকে হ্যান্ডেল করতে পারছো তো? এটা আমার থেকে ভালো আপনি জানবেন ভাইয়া। নীলের কথা শুনে সমুদ্র হেসে দিল, বলল, আচ্ছা শ্রী, আমি এখন আসছি, পরে কথা বলবো। আর একটু থাক না, নীল আছে তো? আমার তোদের দুজনকেই চাই। তোমার মিটিং? এই কারণেই তপুকে যেতে দিতে চাইনি। ও থাকলে আমার এসব নিয়ে ভাবতে হয় না। তুমি যাও, আমি আর ভাইয়া তোমার জন্য এখানে বসেই ওয়েট করছি। তুই চলে যাবি না তো? না। ওকে, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। রাজশ্রী রুম থেকে বেরিয়ে যায়। নীল সমুদ্রের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি বিয়ে করেননি? সমুদ্র মৃদু হেসে বলল, বিয়ে করলে কি এতদিন এখানে থাকে? নীল বলল, এখনো করেননি কেন? আছে কিছু বরণ। কি? এসব বাদ দাও। আর বিয়ে কি লাইফের সব? আমি আমার কাজ, শ্রী, বাবা মা, ভাইয়াকে সবাইকে নিয়ে বেশ আছি। হোল লাইফ তো তাদেরকে পাবেন না, তখন তো একা হয়ে যাবেন। একা হব কেন? কাউকে ভালোবাসেন? সমুদ্র কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেললো। নীল বুঝলো আনসার পজিটিভ, আর কিছু বলল না। 1 ঘন্টা পর রাজশ্রী কেবিনে আসলো। সমুদ্র ফোনে কথা বলছে। হসপিটাল থেকে ফোন দিয়েছে। রাজশ্রী নীলের পাশে সোফায় গিয়ে বসলো। প্রিন্সেস, আমাকে এখন যেতে হবে, ফোন আসছে। কাজটা ছেড়ে দে। এখানে এসেও কাজ কাজ করছিস কেন তুই? সব তোর জন্যই তো করছি। আর একটা কথা, কাল ডিরেক্ট হসপিটাল চলে যাবি। কেন? গেলে বুঝতে পারবি। আর নীল, তুই ওকে নিয়ে যাস। ওকে ভাইয়া। সমুদ্র চলে যায়। রাজশ্রী ও নীলকে নিয়ে বেরিয়ে পড়ে। কাজ নেই এখন, এখানে থেকে কি করবে? কিছুক্ষণ ঘুরে লাঞ্চ করে সন্ধ্যায় বাসায় ফিরে সুমন একটা প্রেজেন্টেশন প্রেজেন্ট করছে। সব শেষ করে সবাইকে বিদায় দিয়ে রুম থেকে বেরোবে, তখনই সামনে রবিন এসে দাঁড়ায়। সুমন ভ্রুকুচকে বলল, তুই এখানে কেন? তোর সাথে কথা বলতে এলাম, বাসায় তো যেতে মানা করলি, তাই এখানে চলে এলাম। তোকে আমি বলছি না আমার সাথে কথা বলার চেষ্টা না করতে? কেন এসেছিস আবার এখানে? আই জাস্ট হেট ইউ। তোকে আমি জাস্ট সহ্য করতে পারছি না। চলে যা আমার সামনে থেকে, নাহলে গার্ড ডাকতে বাধ্য হব। কেন এত রেগে আছিস আমার উপর? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম। সিলি বাস্ট, নাও ইউ আর নট মাই বেস্ট ইভেন্ট ফ্রেন্ডেই না তুই। আমার ভুলটা কি বলবি? তোর লজ্জা করে না আমাকে একটা জিজ্ঞেস করতে? এত বড় ভুল করে বলেছিস তুই। ভুল কি? আমি সত্যি জানি না কি করছি আমি। আর জানতেও হবে না, চলে যা প্লিজ আমার সামনে থেকে। তোর আর তোর বোনের জন্য আমার লাইফটা জাস্ট নষ্ট হয়ে গেছে। সব হারিয়ে ফেলেছি, বেস্ট ফ্রেন্ড মেয়ে সব। সুমন, তুই আমার বোনকে কেন প্রেম করছিস? ভুলে যাবি না তুই ওকে ভালোবেসে বিয়ে করছিলি। সেটা আমার সব থেকে বড় ভুল। ওকে চিনতে পারাটা ভুল। যে একটা ছোট বাচ্চাকে ভালোবাসতে পারে না, তাকে আমি কিভাবে ভালোবাসতাম সেটাই ভাবছি। এখানে রিমির দোষটা কোথায়? কোথা থেকে একটা বাচ্চাকে তুলে এনে রিমির কোলে দিয়ে বললি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতে? কার মেয়ে সেটা বললি না। কার পাপের ফসলো সেটাও তো জানি না। কোনো জারজ সন্তান। সুমন চিৎকার করে বলল, রবিন, আমার মেয়ের নামে আর একটা বাজে কথা বলবি না তুমি। বলে যাবে না কখনো তুই আমার বেস্ট ছেলে। বেরিয়ে যা আমার অফিস থেকে। আর কখনো আমার সামনেও আসবি না তুই। জাস্ট গেট লস্ট। রাগে সুমনের মুখ লাল হয়ে আছে। সুমন খুব ঠান্ডা মেজাজের মানুষ, বাট রেগে গেলে খুব ভয়ঙ্কর হয়ে যায়। সামনে কি বা কে আছে সেটা দেখে না। তাই রবিন চুপচাপ চলে গেল অফিস থেকে। সুমন আর কেবিনে ঢুকে ভাঙচুর শুরু করলো। কিছুক্ষণ পর রাগ ঠান্ডা হলো আর ফোনে একটা ছবি বের করে ছবির দিকে তাকিয়েই চোখ থেকে পানি পড়তে শুরু করলো। চোখের জল মুছে অফিস থেকে বেরিয়ে গেল। 5 দিন পর রাজশ্রী শার্টের হাতা ফোল্ড করছে আর নীল ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে। একদম রেডি হয়ে নীলকে বলল, চলো। তুমি কখনো শাড়ি পরবে না? কেন? শাড়ি পরে তোমাকে কেমন লাগে দেখতে চাই। আমি কখনো জামাই পরিনি, আর পরবো শাড়ি? প্লিজ একদিন আমার জন্য শাড়ি পরবে। যা, অন্য কিছু বলো, বাট এটা না প্লিজ। আমি আর কিছু চাই না, শুধু চাই তোমাকে শাড়িতে দেখতে কেমন লাগে। আমি এগুলো পরতে পারি না, আর পরলে হয়তো কমফোর্টেবল ফিলও করবো না, তাই আমি শাড়ি পরতে পারবো না। জাস্ট কিছুক্ষণের জন্য, একটু দেখেই আবার চেঞ্জ করে ফেলবে।
নো মিন্স নো, আর কিছু শুনতে চাই না, চলো। নীলের রাগ উঠলেও সেটা প্রকাশ করলো না, কারণ ও জানে নীলের রাগ দেখলে ওর উল্টো রাগ উঠে যাবে আর নিজেরই হয়তো ক্ষতি করতে চাইবে। রাজশ্রীকে দিয়ে বিশ্বাস নেই, ওর দ্বারা সব পসিবল। মুখ ভার করে অফিসে গেল। তপু না থাকা এখন রাজশ্রীকে প্রতিদিন অফিসে যেতে হয়। রাতে নীল একাই বাড়ি ফিরছে, রাজশ্রী একা সন্ধ্যায় বাড়ি চলে আসে। আর নীল ওর ফ্রেন্ডের সাথে মিট করে একটু লেট হয় বাসায় ফিরতে। রুমে গিয়ে দেখে লাইটস অফ। নীল লাইট জ্বালাতে দেখে পুরো রুম খালি। রাজশ্রী কোথায়? শ্রী, কোথায় তুমি? নীল রুমে ঢুকে চারদিকে তাকালো, ওয়াশরুমে দেখলো রাজশ্রীকে পেল না। হঠাৎ বেলকনিতে চোখ গেল, হালকা আলোয় বোঝা যাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, চুলগুলো উঠছে। নীল আস্তে আস্তে বেলকনির দিকে এগিয়ে গেল, দেখলো শাড়ি পরা কোনো মেয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। হু আর ইউ, আর এখানে কি করছেন? মেয়েটি কিছু বলল না, আগের মতো দাঁড়িয়ে থাকলো। এই যে মিস। মিস নয়, মিসেস নীল চৌধুরী। মেয়েটি ঘুরতে নীল একটা কারেন্টের মতো শক খেলো। রাজশ্রী শাড়ি পরেছে, শাড়ি পরে চুল ছেড়ে দিয়েছে, মুখে কোনো মেকআপ নেই, শুধু ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে কাজল বা কপালে টিপও নেই, হাতে চুড়িও নেই। তবু মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো অপ্সরা নেমে এসেছে। নীল শাড়িতে একদম নীলের কাছে নীলপরি লাগছে রাজশ্রীকে। নীল পলকহীনভাবে তাকিয়ে আছে রাজশ্রীর দিকে। রাজশ্রী একদম নীলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি মিস্টার, কেমন লাগছে? মামুনি রেডি করে দিল, পুরো 2 ঘন্টা লাগছে রেডি হতে। বারবার শাড়ি পায়ে বেঁধে যাচ্ছিল, শুধু তোমার জন্য আজ শাড়ি পরলাম, সারপ্রাইজ দেবো বলে। রাজশ্রী কোনো কথা নীলের কানে ঢুকছে না, শুধু তাকিয়ে আছে। এবার রাজশ্রী ভ্রুকুচকে বলল, আরে এভাবে তাকিয়ে আছো কেন, কিছু তো বলো। হঠাৎ নীল কিছু না বলেই রাজশ্রীকে কোলে তুলে নিল। রাজশ্রী অবাক হয়ে বলল, আমি তো পায়ে ব্যথা পাইনি, কোলে নিলে কেন? নীল এখনো কিছু বলল না, রুমে ঢুকে রাজশ্রীকে বিছানায় বসিয়ে দিল, নিজেও পাশে বসলো। রাজশ্রীর কানের পেছনে হাত ঢুকিয়ে নীল রাজশ্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রাজশ্রী অবাক হয়ে নীলের দিকে তাকালো। কপাল ছাড়া কখনো গালেও কিস করেনি নীল, আর আজ ডিরেক্ট ঠোঁটে। কিছুক্ষণ পর নীল রাজশ্রীকে বিছানায় শুয়ে দিয়ে রাজশ্রীর গলায় মুখ ডুবিয়ে দিল আর আস্তে করে বলল, আই লাভ ইউ বুড়ি, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ মাই ম্যাঙ্গো প্রিন্সেস। নীলের মুখে পরি আর প্রিন্সেস নাম শুনে বুঝে যায় ওকে রাঁচি ভাবছে নীল। রাজশ্রীকে সবসময় শ্রী বলেই ডাকে, কখনো পরি বা প্রিন্সেস বলে ডাকেনি, এটা রাঁচিকে ডাকতো। রাগে রাজশ্রীর মুখ লাল হয়ে গেল, এক ধাক্কা দিয়ে নীলকে নিজের থেকে সরিয়ে নিল। এতক্ষণ নীল একটা ঘোরের মধ্যে ছিল। রাজশ্রীর ধাক্কায় নীলের হুঁশ এলো, অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকিয়ে বলল, কি হলো? একদম অন্যের ভালোবাসা নিয়ে আমার কাছে আসবে না। যেদিন রাঁচিকে পুরোপুরি ভুলতে পারবে সেদিন আমার কাছে আসবে। রাজশ্রী রেগে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। নীলও বাসা থেকে বেরিয়ে গেল। রাজশ্রীর উপর থেকে নীলকে যেতে দেখলো, রাগে ফুঁসছে রাজশ্রী, কিছুতে নিজেকে সামলাতে পারছে না। চারদিক তাকে একটা টপ দেখতে পেল, ঘুষি মেরে ভেঙে ফেললো টপ, আর একটা টুকরো হাতে নিয়ে চেপে ধরলো, হাত কেটে ফেললো। টপ টপ করে রক্ত পড়ছে, বাট সেদিকে কোনো ধ্যানই নেই ওর। ইচ্ছে করছে সব ধ্বংস করে ফেলতে, রাঁচিকে খুন করে ফেলতে। ওর সাহস কি করে হলো নীলের মনে ঢোকার? সেই নদীর পাড়ে বসে আছে নীল, সেখানে প্রথম ওর পরীর সাথে দেখা হয়েছিল। ও ম্যাঙ্গো খেতে ভীষণ ভালোবাসতো। পাশেই ম্যাঙ্গো অর্কার্ড, সারি সারি আম গাছ, আমের জন্য প্রতিদিন এখানে আসতো আর নীলের সাথে দেখা হতো। ম্যাঙ্গো এতটাই পছন্দ করতো যার জন্য নীল ওর নামই দিয়েছিল ম্যাঙ্গো প্রিন্সেস। প্রতিদিন ঢিল মেরে আম পেড়ে দিত নীল। আমের সিজন ছাড়াও শুধু নীলের সাথে খেলার জন্য আসতো। ওর ভাইকে জোর করে নিয়ে চলে আসতো, একা তো আসতে পারবে না। আর নীলও প্রতিদিন ওয়েট করতো। নীলের বাসা এখান থেকে বেশি দূরে না, এখানে এক পাশে বৃদ্ধাশ্রম আর অন্য পাশে পার্ক। বাচ্চারা খেলতে আসতো, আর নীল খেলার নাম করে বাসা থেকে বেরোলেও ওর খেলতে একদম ভালো লাগতো না। নদীর পাড়ে বসে থাকতে ভালো লাগতো। নদীর অপর পাশে ছোট ছোট পাহাড়, এই পাশে আমবাগান, মধ্যখানে নদী। সব মিলিয়ে দারুণ ছিল জায়গাটা। আর পরীর সাথে দেখা হওয়ার পর এই জায়গাটাকে আরো বেশি করে পছন্দ করতো নীল। খুব ভালোবাসতো নীল ওর নীল পরীকে। কিভাবে ভুলবে, চাইলেও ভুলতে পারছে না। মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে নীলের। আজ রাজশ্রীর সাথে খুব খারাপ করেছে বুঝতে পারছে নীল। কেন মুখ ফুসকে ওর নামটা বেরিয়ে আসলো? নীলের নিজের উপর রাগ হচ্ছে, কেন ও রাজশ্রীর নাম নিতে পারলো না? হঠাৎ নীল বসা থেকে উঠে দাঁড়ালো। রাজশ্রীর যা রাগ, রেগে আবার কিছু করে ফেলবে না তো? কেন ওকে রেখে চলে এলাম এভাবে, এসব ভেবে জলদি আবার গিয়ে গাড়িতে বসলো। রাজশ্রী হাতের 12টা বাজিয়েও থামেনি, রাগে ফুসফুস করছে, নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। ছাদে যত টপ ছিল সব লাথি মেরে ভেঙে ফেলেছে। রাঁচিকে মেরে ফেললে হয়তো ও শান্ত হবে, কিন্তু এটাও পারবে না। নিজের বোন না হলেও রাজশ্রী তো নিজের বোন বলেই ভেবে এসেছে। শুধু এই বাধার কারণে কিছু করতে পারছে না। নিজের শরীরে শাড়ি দেখে আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে রাজশ্রীর। রুমে ঢুকে শাড়ি চেঞ্জ করে নিল, আবার রুম থেকে বেরোবে তখনই নীল রুমে ঢুকলো। আর ওর চোখ গেল রাজশ্রীর হাতের দিকে, 2 হাত লাল হয়ে আছে রক্তে। নীল অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো। পাগল নাকি ও, নিজের হাতে কেউ এভাবে ক্ষত করে? নীল রাজশ্রীর হাত ধরতে গেলে রাজশ্রী রক্তবর্ণ চোখে নীলের দিকে তাকালো। হাত সরিয়ে নীলকে পাশ কাটিয়ে চলে আসবে তখনই নীল রাজশ্রীর হাত ধরে ফেলে আর টেনে নিজের কাছে এনে শক্ত করে ধরে রেগে বলল,
এইসব কি করেছো? রাজশ্রী নীলের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। নীল আরো শক্ত করে ধরে বলল, নিজেকে কি ভাবো, পাওয়ারফুল উইমেন? কখনো আমি তোমার সামনে নিজের পাওয়ার দেখাইনি বলে আমাকে উইক ভাবছো? তোমার মতো আরো 10টা মেয়েকে আমি একা হ্যান্ডেল করতে পারবো। নীল রাজশ্রীকে টেনে নিয়ে বিছানায় বসালো। ফার্স্ট এইড বক্স এনে হাত ড্রেসিং করতে শুরু করলো। রাজশ্রী চোখ বন্ধ করে আছে। নীল ব্যান্ডেজ করতে করতে শান্ত স্বরে বলল, সরি শ্রী, মুখ ফুসকে ওই নাম বেরিয়ে গেছে। ট্রাস্ট মি, আমি ওকে ভুলতে চাই, আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, আর কাউকে না। তবুও কি করে ওর নাম মুখে চলে আসে জানি না। রাজশ্রী কিছু না বলে আগের মতো চোখ বন্ধ করে আছে। প্লিজ নিজের ক্ষতি করো না, নিজেকে অপরাধী মনে হয়। আই প্রমিস, আজকের পর থেকে পুরোপুরি ভুলে যাব ওকে, আর কাউকে আমার মনে জায়গা দেব না। ব্যান্ডেজের উপরে একটা চুমু দিয়ে বলল, চলো ডিনার করবে। রাজশ্রী নীলের হাত থেকে টান মেরে নিজের হাতটা সরিয়ে নিল। নীল রুম থেকে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ পর খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকলো। রাজশ্রী আজ কিছুতেই ডিনার করতে যাবে না, নীল জানে। রাত 1টা বাজে। এখন জোরাজুরি করে আরো লেট করতে চায় না। খাবার নিয়ে রাজশ্রীর পাশে বসলো আর বলল, তুমি না খেলে আমিও খাবো না, আর তুমি জানো আমি খিদে একদম সহ্য করতে পারি না, আর এখন আমার ভীষণ খিদেও পেয়েছে। নীল খাবার সামনে তুলতে রাজশ্রী খেয়ে নিল, কিছু বলল না। নীল রাজশ্রীকে খাইয়ে নিজেও খেয়ে নিল। নিচে সব রেখে এসে দেখে সোফায় চোখ বন্ধ করে বসে আছে রাজশ্রী। নীল গিয়ে রাজশ্রীকে কোলে করে তুলে নিল। রাজশ্রী কোনো রিয়াক্ট করলো না। বিছানায় এনে জড়িয়ে ধরে শুয়ে পড়লো নীল। রাজশ্রী চোখ খুলে নীলের দিকে তাকালো। এত কিছুর পরও রাগ কমছে না ওর। নীল শুধু ওকে ভালোবাসতে চায়, এটা একদম সহ্য করতে পারছে না। মাথা ভনভন করছে রাগে। দাঁতে দাঁত চেপে সহ্য করছে রাগটা। নীলের সামনে আর রাগটা প্রকাশ করতে চায়নি। নীল যেভাবে ধরে রেখেছে উঠতেও পারছে না। একটা শপিং মলের সামনে গাড়ি থামালো রাজশ্রী। শপিং করতে আসেনি, কারোর সাথে দেখা করতে এসেছে। গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলো। ভালো করে চারপাশ দেখলো, কোথাও নেই। রাজশ্রী ফোন বের করলো। হোয়ার আর ইউ বলতেই সামনে এসে লোকটি দাঁড়ালো। কোথায়? আসুন ম্যাম। লোকটা রাজশ্রীকে একটা শপের সামনে নিয়ে গেল। এর ভিতর। রাজশ্রী কাজ ঠেলে ভেতরে ঢুকলো। পেছন থেকে চিনতে পারলো মানুষটাকে। দিদিয়া? মেয়েটা চমকে উঠে ঘুরে তাকালো। প্রিন্সেস। মেয়েটা দৌড়ে এসে রাজশ্রীকে জড়িয়ে ধরলো। কতদিন পর তোমায় দেখলাম। তোমাকেও, পেছন থেকে একজন মহিলা বলে উঠলো। ওকে মেঘা, আমার একটা কিউট সিস্টার আন্টি। রাজশ্রীর দিকে তাকিয়ে বলল, তুমি তো আরো কিউট হয়ে গেছো, কতদিন পর তোমাকে দেখলাম। তুমি এখানে কেন? মেঘা মাথা নিচু করে বলল, আমার হবু বরের বাবা মা এখানে থাকেন, ওনার বাবা মায়ের সাথে মিট করাতেই নিয়ে এসেছেন আমাকে। কথাটা শুনতে রাগে মুখ লাল হয়ে গেল রাজশ্রীর। রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘার দিকে। তুমি এখানে কেন? বলে মাথা তুলে তাকাতেই ভয় পেয়ে গেল রাজশ্রীর মুখ দেখে। মেঘা রাজশ্রীকে জড়িয়ে ধরে বলল, প্লিজ রেগে যেও না, মাথা ঠান্ডা রাখো। যা হওয়ার তাই হচ্ছে প্রিন্সেস, আমি তো এসব চাইনি, কিন্তু বাদ দাও এসব। কতদিন পর তোমার সাথে দেখা হলো, একটু ভালোভাবে কথা বলো প্লিজ। আমি যাদেরকে ভালোবাসি তাদের শরীরে আমার পারমিশন ছাড়া অন্য কেউ টাচও করতে পারবে না, আর কষ্ট দেওয়া তো অনেক পরে। বলেই মেঘাকে নিজের থেকে ছাড়িয়ে শপিং মল থেকে বেরিয়ে গেল রাজশ্রী। সোজা হসপিটালে চলে গেল। সমুদ্রকে হসপিটালে খুঁজে পেল না। ফোন দিল, ফোন বন্ধ। রাজশ্রী চিন্তায় পড়ে গেল। হঠাৎ কোথায় গেল সমুদ্র? রাজশ্রী ওর সব লোককে ফোন দিয়ে বলে দিল সমুদ্র কোথায় আছে খুঁজে বের করার জন্য। সমুদ্র কিছুটা দূরে একটা নির্জন জায়গায় পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে উল্টো দিকে। কাঁধে কেউ হাত রাখতে চমকে উঠে পেছনে ঘুরে তাকালো। ওই এখানে কি করছিস? কিছু না। বিয়ে আটকাবি না? সমুদ্র অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো। বিয়ের কথা ও কি করে জানলো? সবাইকে তো বলে দিয়েছিল ওটা রাজশ্রীর কানে যেন না পৌঁছায়। আজ দিদিয়ার সাথে দেখা হয়েছিল শপিং মলে। এখানে এসেছে তুই জানতি, রাইট? হুম। আমি এই বিয়ে কিছুতেই হতে দিব না। আমার কাছে নীল যতটা ইম্পর্টেন্ট, তুই আর দিদিয়াও ততটা ইম্পর্টেন্ট। নীলকে পাওয়ার জন্য এত কিছু করেছি, আর তোদের জন্য কিছু করব না? না করবি না। তুই যদি কিছু করিস আর কখনো আমার সাথে কথা বলবি না, ইভেন আমাকে আর কখনো পাবি না। আমি যা একবার ডিসাইড করেছি তাই করব। আমাকে কেউ আটকাতে পারবে না। আর তুই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি কি করতে পারি সেটা তুই খুব ভালো করেই জানিস। আমার দিদিয়াকে চাই, ঠিক আগের মতো। ওকে আমার কাছে এনে দে, না হলে। সমুদ্র অন্যদিকে ঘুরে বলল, চলে যা আমার সামনে থেকে। দিদিয়া দিদিয়া দিদিয়া, আমাকে তো প্রয়োজন নেই, তাহলে দিদিয়াকে নিয়েই থাক। রাজশ্রী পেছন থেকে সমুদ্রকে জড়িয়ে ধরে বলল, এভাবে কেন বলছিস? দিদি এই বিয়েতে রাজি নয় সমুদ্র। বিয়ে হলে কি হবে ভেবে দেখেছিস? দুটো লাইফ নষ্ট হয়ে যাবে। দিদিয়া কখনো হ্যাপি থাকবে না। হবে না। নীলের অমতে তুই ওকে বিয়ে করিসনি। নীল তো তোকে ভালোবাসতে পেরেছে, মেঘাও পারবে। নীল তো আমাকে ভালোবাসে না, এখনো রাঁচিকেই ভালোবাসে। হোয়াট? আমি তো নীলকে অন্য কাউকে দেবো না, জোর করে আমার কাছে রাখবো। বাট দিদিয়ার সাথে যদি এমনটা হয়, প্লিজ সমুদ্র একটু তো ভেবে দেখ। জোর চল বাসায়, আমার ভীষণ খিদে পেয়েছে। লাঞ্চ এখনো করিনি।
যদি দিদি আর বিয়ে অন্য কারোর সাথে হয় পুরো পৃথিবী ধ্বংস করে দিব আমি, আর আমি যা বলি তাই করি, সেটা তুই জানিস। বলে রেগে এখান থেকে চলে গেল রাজশ্রী। সমুদ্র একটা দীর্ঘ শ্বাস ফেললো। মেঘা, যার সাথে সমুদ্রের 13 বছর রিলেশন ছিল আর 3 বছর আগে ব্রেকআপ হয়ে যায় শুধু রাজশ্রীর জন্য। 4 বছর আগে সমুদ্রের কথা ওর ফ্যামিলিকে জানায় মেঘা। সমুদ্র সব দিক দিয়ে পারফেক্ট, তাই কেউ অমত করেনি। বিয়ের ডেটও ফিক্সড হয়, বাট মাঝখানে এসে সব ভেঙে যায়। শিবির না থাকলে রাজশ্রী তো পুরো সময়টা সমুদ্রের সাথে থাকে। ওর ব্রেকফাস্ট থেকে ডিনার সব সমুদ্র করিয়ে দেয়। একদম ছোট বাচ্চার মতো দেখে সমুদ্র রাজশ্রীকে, আর এগুলো মেঘার বড় বোনের বরের চোখে পড়ে যায়। তারপর মেঘার বোনকে জানায়, আর বোন ফ্যামিলিকে। তারপর তারা খোঁজ নিয়ে সব জানে। ওরা ভাবে রাজশ্রীর সাথে সমুদ্রের অন্য কোনো রিলেশন আছে। মেঘা রাজশ্রীর রিলেশনটা একদম আপন দুই বোনের মতো ছিল। রাঁচিকে হারিয়ে মেঘাকে পেয়েছিল রাজশ্রী। মেঘা ওর ফ্যামিলিকে অনেক বোঝানোর চেষ্টা করেছে সমুদ্র রাজশ্রীকে ওর ছোট বোনের মতো দেখে, একদম বাচ্চার মতো কেয়ার করে, আর বেস্ট ফ্রেন্ডের মতো সব বিপদ থেকে আগলে রাখে। বাট কেউ বিশ্বাস করেনি। বিয়েটাই ভেঙে দেয়। সবকিছুর পর সমুদ্রের সাথে রিলেশন নষ্ট করে দেয়নি মেঘা। খুব ভালোবাসতো সমুদ্রকে, বাট পরে সমুদ্র নিজে থেকেই সরে আসে। কারণ মেঘার বোন সমুদ্রের ক্লিনিকে এসে হাত জোর করে বলেছিল মেঘাকে ছেড়ে দিতে। ওর অন্য জায়গায় বিয়ে দিবে ওরা, সমুদ্রের থেকেও ভালো ছেলের সাথে। সমুদ্র মেঘাকে ছেড়ে দিলেও মেঘাকে ওরা বিয়ের জন্য রাজি করাতে পারেনি। ও সমুদ্রকে ফোন দিয়ে বলতো সব ছেড়ে সমুদ্রের কাছে চলে আসবে, বাট সমুদ্র রাজি হতো না। সমুদ্র চায়নি ওর জন্য মেঘা ওর ফ্যামিলিকে ছাড়ুক। এখন মেঘার মা অসুস্থ, ওনার শেষ ইচ্ছে মেঘার বিয়ে দেখে যাওয়া, তাই বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছে ও। এখানে 1 সপ্তাহের জন্য এসেছে। মেঘার উঠবি বাবা মাকে মেঘাকে দেখানোর জন্য। ছেলের কার সাথে বিয়ে হবে তা তো বাবা মায়ের আগে জানার অধিকার আছে। ওনারা অসুস্থ, গিয়ে দেখতে পারবেন না, তাই মেঘাকে আসতে হলো। আরো 4 দিন পর চলে যাবে ওরা, আর গিয়েই পরের সপ্তাহে বিয়ে। সমুদ্র এখান থেকে সোজা নীলের অফিসে চলে যায়। নীল কাজ করছিল। সমুদ্রকে দেখে একটু অবাক হলো। এই টাইমে তো সমুদ্রের এখানে আসার কথা না। নীল, তুই প্রিন্সেসকে স্পেনের জন্য কোথা থেকে ঘুরে নিয়ে আস। কেন ভাইয়া? এমনি যা বলছি তাই করো। 2 দিনের ভিতরে যে করাই হোক ওকে রাজি করিয়ে এখান থেকে চলে যাবে। সে রাজি না হলে জোর করে রাজি করাবে। সমুদ্র কোনো কথা নীল বুঝলো না। হঠাৎ কি হলো ওর? আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, তুমি শুধু শ্রীকে রাজি করাবে। ওকে। নীল ভাবলো ভালোই হয়েছে, রাজশ্রীর সাথে আলাদা টাইম স্পেন্ড করতে পারবে। কাল যে ভুলটা করেছে তা শুধরে নিতে পারবে। ওরা রাজশ্রীর মাঝে থার্ড কাউকে আর ঢুকাবেই না। আগে সবকিছু ভুলে যাবে। রাতে বাসায় ফিরে রাজশ্রীকে খুব আপসেট দেখলো নীল। এরকম তো কখনো হয়নি। হঠাৎ কি হলো? রাজশ্রী বসে বসে কিছু ভাবছে। নীল ফ্রেশ হয়ে এসে রাজশ্রীর পাশে বসলো। রাজশ্রী একবার নীলের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কি হয়েছে? কিছু না। নীল রাজশ্রীকে নীলের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলল, এবার বলো। আমি সমুদ্রের লাইফটা আবার আগের মতো করতে চাই। মানে? সমুদ্র যাকে ভালোবাসে ওর কাছে তাকে ফিরিয়ে দিতে চাই। কি হয়েছে? মেঘার কথা সব বলল রাজশ্রী। নীল চুপ করে আছে। আমি দিদি আর ফ্যামিলিকে ওয়ার্ন করে এসেছিলাম, ওরা আমার কথা শোনেনি। এবার যা হবে তা খুব ভয়ঙ্কর হবে। যারা দিদি আর সমুদ্রকে কষ্ট দিয়েছে কাউকে ছাড়বো না। আর বিয়ে, ওদের বিয়ে দেওয়ার শখ আমি খুব ভালোভাবে পূরণ করব। এখন আমাকে চেনেনি ওরা। পায়ের উপর পা তুলে বসে আছে রাজশ্রী, আর পাশে মেঘা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। আর মেঘার হবু বরের ভাই বৌমনি মেঘার বোন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। টেবিলের ওপর রিভলভার দেখে কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। দিদিয়া, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো। মেঘা করুণভাবে রাজশ্রীর দিকে তাকালো। বুঝালো, প্লিজ প্রিন্সেস, কিছু করো না। রাজশ্রী মুচকি হেসে বলল, বসো, কিছু করতে আসিনি, জাস্ট বলতে এসেছি। মেঘার বোন এবার রেগে গিয়ে বলল, তুমি আবার কি বলতে এসেছো এখানে? আর তুমি এখানে কি করছো? আর আমার বোনের শ্বশুর বাড়ির পায়ে এসেছো কেন? মিসেস মোহনা, ইউ আর রং। এটা দিদি আর শ্বশুর বাড়ি নয়, আর কখনো হবেও না। আপনি ভাবলেন কি করে আমি জীবিত থাকতে দিদি আর বিয়ে অন্য কারোর সাথে হতে দিব? তুমি আমার কথা এখনো শেষ হয়নি। ছেলের ভাইকে উদ্দেশ্য করে, আপনি ভাইয়ের জন্য মেয়ে দেখছেন, খোঁজ খবর নেবেন না মেয়ে সম্পর্কে? শুনুন, এটা আমার জিনিস, আর আমার জিনিস আমার পারমিশন ছাড়া কেউ টাচও করতে পারে না। দিদি আর কোথায় বিয়ে হবে, কার সাথে হবে তা আমি ডিসাইড করব। দিদি আর বাবা মাও না, মেয়ে জন্ম দিয়ে অনেক বড় ফেভার করেছেন আমার উপর। আমি দেশে নেই, তাই জানি না বিয়ে ঠিক হয়েছে। জানলে এতদূর এগোতেই দিতাম না, আর এতদিনে দিদি আর সমুদ্রের বউ হয়ে যেত। তারপর রিভলভার হাতে নিয়ে, রাইট, এনিওয়ে, দিদিকে আমি নিয়ে যাচ্ছি। আর কখন ওর সাথে দেখা করার চেষ্টাও করবেন না কেউ, আর করলে শুট করতে জাস্ট 1 সেকেন্ড সময় লাগবে আমার, একদম হাত কাঁপবে না। আর পুলিশের ভয় আমাকে একদম দেখাবেন না। পারলে একটু আমার বিষয়ে খোঁজ নিয়েন, জানে বেঁচে যাবেন। রাজশ্রী বসা থেকে দাঁড়িয়ে মেঘার সামনে গেল। মেঘার চোখ ছলছল করছে, আর মাথা দিয়ে বারবার না করছে ও যাবে না। রাজশ্রী এসব পাত্তা না দিয়ে মেঘার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো।
মোহনার বর সামনে এগোবে তখনই রাজশ্রী মোহনার বরের সাইডে শুট করে একটা ফ্লাওয়ার পট ভেঙে ফেললো। সবাই ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। এটা বাচ্চাদের গান না, রিয়েল, সো ডোন্ট মুভ। রাজশ্রী মেঘাকে নিয়ে এখান থেকে চলে গেল আর সবাই দরজার দিকে হা করে তাকিয়ে থেকে। রেগে খুব ফাস্ট ড্রাইভ করছে রাজশ্রী। হাতে ইনজুরি নিয়ে ও ড্রাইভ করার ফলে হাত থেকে রক্ত ঝরছে, বাট সেদিকে ওর খেয়ালই নেই। মেঘা কিছু বলতে গিয়েও বলতে পারছে না। রাগলে রাজশ্রীর মুখ একদম লাল হয়ে যায়, মনে হয় গাল ফেটে রক্ত বের হবে। মেঘা ভয়ে ভয়ে তাকিয়ে আছে রাজশ্রীর দিকে। রাজশ্রীর রাগ দেখে মেঘা ভয়ে কাঁপছে। নীলের বাসার সামনে এনে গাড়ি দাঁড় করালো। গাড়ি থেকে নেমে টেনে মেঘাকেও গাড়ি থেকে বের করলো আর টেনেই ভিতরে নিয়ে যেতে লাগলো। মেঘার গলাতে কোনো আওয়াজ বের হচ্ছে না। নীলিমা উপর থেকে নিচে নামছিল। একটা মেয়েকে টেনে আনতে দেখে উনি রাজশ্রীকে বললেন, এটা কি করছিস? এভাবে টেনে আনছিস কেন? আর ওকে? রাজশ্রী নীলিমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উপরে নিয়ে গেল মেঘাকে আর একটা রুমে ঢুকিয়ে লক করে দিল। রুম থেকে বেরোতেই নীলিমা বলল, কি হয়েছে? এত রেগে আছিস কেন? রাজশ্রী চোখ মুখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে সব বলল। তারপর রুমে চলে গেল। ওদিকে দরজার পাশে বসেই কাঁদছে মেঘা। ওদিকে কি হচ্ছে ওর জানতে ইচ্ছে করছে। নিশ্চয়ই সবাই খুব রেগে গেছে। আর রাখবেই তো, হবু শ্বশুর বাড়ি থেকে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। সমুদ্রের কানে এই খবরটা যেতেই সেখানে চলে আসেও। রুমে গিয়ে দেখে রক্তাক্ত হাত নিয়ে মাথা নিচু করে বসে আছে রাজশ্রী। ব্যান্ডেজ চুপসে চুপসে রক্ত বের হচ্ছে। রাজশ্রীর হাত দেখে সমুদ্রের সব রাগ চলে গেল। রাজশ্রীর পাশে গিয়ে বসলো। কি হয়েছে তাতে? কাল নোটিশ করিনি এভাবে কেউ নিজেকে কষ্ট দেয়? তুমি কে বলো তো? তোকে স্ট্রং বানাতে চেয়েছিলাম, বাট তুই স্ট্রং না যে নিজের ব্যথাটাও ফিল করার ক্ষমতা হারিয়ে ফেলেছিস। তোকে 1 সেকেন্ডের ওর জন্য চোখের আড়াল করে যায়। এটা অ্যাক্সিডেন্ট করিয়েই ফেলেছিস। রাজশ্রী সমুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সমুদ্রের থেকে নিজের হাত ছাড়িয়ে সমুদ্রের হাত ধরে ওকে দাঁড় করালো আর বাইরের দিকে হাঁটা ধরলো। সমুদ্রকে রুমের ভেতর ঢুকিয়ে আবার দরজা লক করে দিল রাজশ্রী। এবার ওদের মধ্যে যা কথার বলে নিক, এর মধ্যে ও যা করার করে ফেলবে। সমুদ্র সামনে তাকিয়ে দেখে মেঘা হাঁটুতে মুখ গুজে ফ্লোরে বসেই কাঁদছে। দরজা খোলার শব্দ শুনে মেঘা মাথা তুলে তাকালো। সমুদ্রকে দেখে কান্নার বেগ আরো বেড়ে গেল। কতদিন পর দেখছে ওকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। সমুদ্রও দেখছে। আগে থেকে কত শুকিয়ে গেছে মেঘা। সমুদ্র মেঘার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। আই এম সরি মেঘ। এতদিন পর সমুদ্রের মুখে মেঘ নাম শুনে ঝাঁপিয়ে পড়লো সমুদ্রের বুকে। শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। শব্দ করেই কাঁদছে। সমুদ্র মেঘার মাথায় হাত বুলিয়ে বলল, কান্না বন্ধ করো। আমি তোমাকে তোমার ফ্যামিলির কাছে পৌঁছে দেব। শ্রীকেত তো ছিনই, একটু পাগলও। কারো কথা না শুনে যাইছে তাই করে। আর তোমাকে তো খুব ভালোবাসে, তাই এই বিয়েটা মানতে পারছে না। চিন্তা করো না। আমি মেঘা মুখ তুলে অবাক হয়ে সমুদ্রের দিকে তাকালো। ও ভেবেছিল এতদিন পর ওকে দেখে সমুদ্র বলবে, আর কখনো আমাকে ছেড়ে যেও না মেঘ, তোমাকে ছাড়া খুব কষ্ট হয়। তা না বলে আরো দূরে পাঠানোর ব্যবস্থা করছে। এবার অভিমানে সমুদ্রকে ছেড়ে দিল মেঘা। সমুদ্র দাঁড়িয়ে বলল, তোমার হবু শ্বশুর গিয়ে আমি ক্ষমা চেয়ে আসবো আর ওদের সবকিছু বুঝিয়ে বলবো। তোমার বিয়ে ভাঙবে না। আর আমি শ্রীকে এখান থেকে অনেক দূরে পাঠানোর ব্যবস্থা করছি। তোমার বিয়েতে ও বাধা দিতে পারবে না। মেঘা কিছু না বলে মাথা নিচু করে কাঁদছে। সমুদ্র উল্টো দিকে ঘুরে বুড়ো আঙুল দিয়ে চোখের কোণে জল মুছে নিল। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রাজশ্রীর কাছে গেল। রাজশ্রী আগের মতোই বসে আছে। সমুদ্রও গিয়ে বসলো। দিদিয়া কোথাও যাবে না। সমুদ্র কিচ্ছু বললো না। রেগে রাজশ্রীর দিকে তাকালো। আমি জানি তুই দিদিয়াকে কি বলে এসেছিস, ফিরিয়ে দেওয়ার কথা বলে এসেছিস, বাট সেটা হচ্ছে না। তুই দিদিয়াকে বিয়ে না করলেও ও আমার কাছে থাকবে। আমি দিদিয়াকে অন্য কোনো ছেলের সাথে একদম সহ্য করতে পারবো না। আমি যদি দিদিয়ার বিয়ের পরে এসব জানতাম, তুলে নিয়ে আসতাম শ্বশুর বাড়ি থেকে। কেউ বাধা দিতে আসলে শুট করতে একবারও ভাবতাম না। সমুদ্র কিছু বলতে চেয়েও বলতে পারছে না। রাজশ্রীর মেন্টাল কন্ডিশন কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারছে। 2 দিন আগেও তো সব ঠিক ছিল, তাহলে হঠাৎ কি হলো? সব পাগলামি তো ছেড়ে দিয়েছিল। কেউ বুঝে কিছু বললে বুঝতো, বাট এখন তো বোঝার চেষ্টাই করছে না। কারো কথা কানেই তুলছে না। নিজে যা ইচ্ছে করছে তাই করছে। মেরে ফেলারও হুমকি দিচ্ছে। সমুদ্র নিশ্চয়ভাবে রাজশ্রীর হাতে নতুন করে ব্যান্ডেজ করে দিল। চুপ করে আছিস কেন? তোর চুপ থাকা দেখে আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। কিন্তু আমি তুমি যা চাইবে তাই হবে। সমুদ্রের কথা শুনে কিছুটা শান্ত হলো রাজশ্রী। আমাকে ছুঁয়ে বল। সমুদ্র কি করবে বুঝতে পারছে না। মেঘাকে তো কথা দিয়ে এসেছে ওকে ফিরিয়ে দিয়ে আসবে, তাহলে এখন? আর রাজশ্রীকে ছুঁয়ে ও কখনো মিথ্যে প্রমিস করতে পারবে না। ওকে, বাট কি? মেঘের মা বাবার ইচ্ছেতে আমি মেঘকে বিয়ে করব, তার আগে নয়। সমুদ্র! রাজশ্রী আবার রেগে যাচ্ছে দেখে সমুদ্র রাজশ্রীকে জড়িয়ে ধরে বলল, এত কেন বুঝ তুই? ওর বাবা মায়ের আশীর্বাদ ছাড়া ওকে বিয়ে করলে আমাদের ম্যারিড লাইফ কখনো সুখের হবে না। তো ওদের রাজি করাবো কি করে? সেটা তো আমি জানি না। ওরা রাজি না হলে মেঘকে তুই ওদের কাছে ফিরিয়ে দিবি।
ইম্পসিবল, আমাকে হাঁটতে শেখাসনি তোরা। এবারও হারবো না আমি। বিছানার উপর হাত পা গুটিয়ে বসে আছে মেঘা, এখন আর কাঁদছে না। রাজশ্রী খাবার নিয়ে রুমে ঢুকলো। মেঘা মাথা তুলে তাকালো, খাবার টেবিলে রেখে রাজশ্রী বলল, খেয়ে নাও। মেঘা কিছু না বলে তাকিয়ে আছে। আমার কাছে যখন চলে এসেছো, এখান থেকে শুধু সমুদ্রের বউ হয়ে ওর বাড়ি যেতে পারবে, আর কোথাও না, তাই নিশ্চিন্তে থাকো। ও আমাকে বিয়ে করতে চায় না। সো হোয়াট? আমার কোনো ইচ্ছে কখনো অপূর্ণ রেখেছে সমুদ্র? এবারও রাখবে না। আর সমুদ্র কিন্তু তোমাকে এখনো ভালোবাসে, না হলে তোমাকে ভুলে অন্য কাউকে আরো আগেই বিয়ে করে নিত। তাই ভালোবাসে না সেটা মুখেও এনো না, রিল্যাক্স থাকো আর সব আমার উপর ছেড়ে দাও। এখন চুপচাপ খেয়ে নাও তো। মেঘা কিছু না বলে মাথা নিচু করে ফেললো। তোমার বাবা মাকেও রাজি করাবো আমি। মেঘা চমকে উঠে রাজশ্রীর দিকে তাকালো। বাবা মায়ের অভিশাপ নিয়ে তোমাদের ম্যারিড লাইফ শুরু হবে না। আমি সমুদ্রের সুখের পথে একটা কাঁটাও পড়ে থাকতে দিব না। রাজশ্রী রুম থেকে বেরিয়ে গেল। আর মেঘা অবাক হয়ে রাজশ্রী যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এতদিন শুধু রাজশ্রীর জেদ আর রাগ দেখে এসেছে, আর আজ ভালোবাসাটাও দেখলো। এই মেয়ে কাউকে ঘৃণা করলে যেমন সব দিক দিয়ে করে, ভালোবাসলেও সব দিক দিয়েই ভালোবাসে। নীল সব জেনে জলদি বাসায় চলে আসে। মেঘার সাথে গিয়ে অনেকক্ষণ কথাও বলে। মেঘা জানতো না রাজশ্রীর বিয়ের কথা। নীলের কাছ থেকে শুনে খুব খুশি হয়েছে। মেঘার সাথে কথা বলে রুমে যায় নীল। গিয়ে দেখে ল্যাপটপে কাজ করছে রাজশ্রী। নীল কোট খুলে বিছানায় রাখে। শার্টের বোতাম খুলতে খুলতেই রাজশ্রীর পাশে গিয়ে বসলো। আর ল্যাপটপ স্ক্রিনে চোখ যেতেই অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো। তুমি ইন্ডিয়া যাচ্ছ? হুম। কেন? দিদি আর মা বাবার সাথে কথা বলতে। নীল ভ্রুকুচকে রাজশ্রীর দিকে তাকালো। কথা বলা মানে যে থ্রেট দেওয়া, তা খুব ভালো করে বুঝতে পারছে নীল। আমার জন্য একটা টিকিট কাটো। রাজশ্রী এতক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলছিল, এবার নীলের দিকে তাকালো। আমিও যাব তোমার সাথে। লিসেন, ওরা যখন জানবে তোমার হাজবেন্ড আমি, ওদের সব ভুল ধারণা ভেঙে যাবে। আমি একা গিয়ে সব হ্যান্ডেল করতে পারবো। ওয়েট, তোমার যেতে হবে না। আমি একা গিয়ে ওদের সাথে কথা বলবো। হোয়াট? ইম্পসিবল। নট ইম্পসিবল, সব পসিবল। এবার এটা রাখো আর ডিনার করে রিল্যাক্সে ঘুমাও। নীল তুমি। নীল রাজশ্রীর কোমর ধরে কাছে টেনে এনে বলল, আর কোনো কথা নয়, আমি যা বলেছি তাই হবে। রাজশ্রী কিছু বলল না, এক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। আমাকে দেখার আরো টাইম পাবে। ফ্রেশ হয়ে আসছি, তুমি দিদিয়াকে নিয়ে নিচে যাও, একসাথে ডিনার করব। নীল রাজশ্রীকে ছেড়ে ওয়াশরুমে গেল। নিচে গিয়ে দেখে সৌরভ, নীলিমা, মেঘা সবাই গল্প করছে, আর রাজশ্রী চুপচাপ বসে আছে। নীল গিয়ে রাজশ্রীর পাশে বসলো। নীল, মামুনির মুভ অফ কেন? মুড কবে অন থাকে বলো তো? অলওয়েজ তো মাথা হট হয়ে আর মুখটা পেঁচার মতোই থাকে। রাজশ্রী চুপ। মেঘা হেসে দিল নীলের কথা শুনে। এনিওয়ে, তোমাদের একটা কথা বলার ছিল। কি? আমি 3 দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। কেন? পার্সোনাল কিছু রিজন আছে, এসে সব বলবো তোমাদের। এখন প্লিজ কোনো প্রশ্ন করো না। ওকে। আমি টেবিলে খাবার সাজিয়ে আসছি। নীল রাজশ্রীর কানে ফিসফিস করে বলল, 3 দিন আমাকে ছাড়া থাকতে পারবি তো? রাজশ্রী নীলের দিকে তাকালো। আমি তো পারবো না। আজ খুব ভালোবাসতে ইচ্ছা করবে। আর ক্যান আই? এবার রাজশ্রী নীলের থেকে চোখ সরিয়ে নিল। নীল মুচকি এসে বলল, চলো আগে খেয়ে নেই, তারপর দেখা যাবে। নীল রাজশ্রীকে রেখে উঠে গেল। নীল এয়ারপোর্টের ভেতর দাঁড়িয়ে আছে। তখনই সমুদ্র নীলকে ফোন দিল। কল রিসিভ করতেই সমুদ্র বলল, নীল, তুমি কোথায় যাচ্ছ? আমার বউয়ের ইচ্ছা পূরণ করতে। নীল, তুমি কোথায় যাবে না? বাসায় ব্রেক করো। সরি ভাইয়া, আমি এখন আসতে পারবো না। 15 মিনিট পর আমার ফ্লাইট। নীল, তুমি। নীল কল কেটে ফোন সুইচ অফ করে দিল। কথা বলার টাইম নেই, এখন যেতেই হবে। গিয়ে এক ঢিলে দুই পাখি মারবে। আধ ঘন্টা পর নীল পৌঁছে গেল নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। নীল বেরিয়ে এসে দেখে তপু দাঁড়িয়ে আছে। তপুর দিকে এগিয়ে গেল নীল। তপু একটা ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, ওয়েলকাম টু মাই কান্ট্রি স্যার। নীল মুচকি হেসে ফুলের তোড়াটা হাতে নিল। নীলের লাগেজ তপু নিয়ে নিল। স্যার, রাজশ্রী ম্যাম আপনাকে ওনার বাংলোতে নিয়ে যেতে বলেছেন। এখন আপনাকে আমি সেখানে নিয়ে যাব, আর কাল আপনাকে মেঘা ম্যামের বাড়িতে নিয়ে যাব। ওকে তপু। ইয়েস স্যার। শিবির ভাইয়ের সাথে দেখা করতে পারবো? শিবিনের নাম শুনেই দাঁড়িয়ে গেল তপু, আর সাথে সাথে গালে হাত চলে গেল। এক থাপ্পড়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। কাল রাতে বাসায় ফিরেছে শিবিন, আর কালই সব খবর ওর কাছে চলে যায়। তপু ভয় ভয় বলল, স্যার, সেবিন স্যার আপনার উপর ভীষণ রেগে আছেন। আপনার ওনার কাছে না যাওয়াই ভালো। ওনার রাগ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। রাজশ্রী ম্যাম থেকেও দ্বিগুণ রাগী উনি। ম্যামের সাথে ওনার সামনে গেলে উনি আপনার উপর রাগ করতে পারবেন না। তুমি শুধু আমাকে ওনার কাছে নিয়ে যেও, বাকিটা আমি সামলে নেব। আর এটা স্ত্রীকে একদম বলবে না। কিন্তু স্যার। নো মোর ওয়ার্ড। যা বলেছি তাই হবে, এখন চলো। ওকে। তপু নীলকে বাংলো বাড়িতে নিয়ে গেল। তারপর একটা রুমে ঢুকিয়ে দিল। রাজশ্রীর রুম। পুরো রুমে রাজশ্রীর ছবি দিয়ে ভরা।
চারদিকে তাকিয়ে হাসি ফুটে উঠলো নীলের মুখে। নীল কোট খুলে বসে পড়লো বিছানায়, আর তখনই ফোনটাও বেজে উঠলো। নীল তাকিয়ে দেখে রাজশ্রী ফোন হাতে নিয়ে কল রিসিভ করলো। এখন ফ্রেশ হয়ে এসো, তপু খাবার দিয়ে যাবে, খেয়ে রেস্ট নিবে। ওকে ডিয়ার, কি? বাট তুমি একদম পাগলামো করবে না। কিছু হলে সমুদ্র ভাইয়াকে বলবে। আমাকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবো। আর শোনো, তুমি আমার থেকে দূরে থাকলেও আমার চোখ অলওয়েজ তোমার উপর থাকবে। কখন কি করো না করো সব নিউজ আমার কাছে চলে আসবে, সো বি কেয়ারফুল। ভুলেও কোনো মেয়ের আশেপাশেও যেন তোমাকে না দেখি। এবার কিন্তু খুন করব। নীল কপাল চাপড়াচ্ছে। এই মেয়ে থ্রেড ছাড়া আর কিছুই বোঝে না। রাজশ্রী আরো কিছু থ্রেড দিয়ে রেস্ট নেওয়ার কথা বলে ফোন কেটে দিল। এই রুমেও সিসিটিভি ক্যামেরা আছে। তপু নীলের খাবার অ্যারেঞ্জ করলো। নীল খেয়ে একটু রেস্ট নিল। তপু বলেছে রাতে নীলকে নিয়ে ঘুরতে বের হবে, যদিও নীলের ঘোরার থেকে শিবিনের সাথে দেখা করার ইচ্ছেটা বেশি। রাতে তপু আসে বাসায়। নীল ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। স্যার আপনি রেডি তো? ইয়েস। তাহলে চলুন। নীল দাঁড়াতেই তপু বলল, ওয়েট ওয়েট স্যার। নীল ভ্রুকুচকে বলল, কি? স্যার এই শার্টে আপনাকে বেশ হ্যান্ডসাম লাগছে। রাজস্বী ম্যাম বলেছেন আপনাকে সব থেকে বেশি সাজিয়ে বাইরে নিয়ে যেতে। হোয়াট রাবিশ! তুমিও দেখছি তোমার ম্যামের মতোই পাগল। এখন কি মুখে কালি মেখে আমাকে বের হতে হবে? স্যার এটা করে তো ভালো হয়। জাস্ট শাট আপ স্টুপিড। চলো এখন। বাট স্যার। চুপ, চলো। একমাত্র সমুদ্র ছাড়া তপু যার কাছেই যায় বকা না হয় থাপ্পড় মাসবি খেতেই হয়। শিবিনের কাছ থেকে শুধু থাপ্পড়ই বেশি খেয়ে এসেছে। তপুর মুখটা কালো হয়ে গেল। কিছুদিন পর বিয়ে। বউয়ের কাছ থেকে আদর পেলেই হয়। রাত 10টা পর্যন্ত কলকাতা শহরটা ঘুরে দেখলো তপু। তারপর বাসায় ফিরে এলো। বাসায় আসতে রাজশ্রী ফোন দিল নীলকে। নীল ডিনার করে রাজশ্রীর সাথে কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে যায়। বাট ঘুম নেই রাজশ্রীর চোখে। রাজশ্রী ল্যাপটপে নীলকে দেখছে। রাজশ্রী তো নীলকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না, তাই এই অবস্থা। গাড়িতে বসে আছে নীল, আর সামনে তপু। ড্রাইভার ড্রাইভ করছে। তপু, জি স্যার। আমি দিদি আর বাবা মায়ের সাথে দেখা করে ভাইয়ার সাথে দেখা করব। স্যার ম্যাম। ও জানতে পারবে না। ম্যামের লোক আমাদের চারপাশে আছে। আই ডোন্ট কেয়ার। আমি ভাইয়ার সাথে দেখা করবই। স্ত্রীকে পরে আমি সামলে নেব। তপু আর কি বলবে, ওকে বলল। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে দাঁড় করালো গাড়ি। স্যার এটা মেঘা ম্যামের বাসা। নীল গাড়ি থেকে নেমে সানগ্লাস পরে নিল, তারপর বলল, চলো। তপু আর নীল একসাথে বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকতেই মেঘার মাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখলো। তপুকে সবাই চেনে রাজশ্রীর লোক বলে, তাই তপুকে দেখে মেঘার মা রেগে গেলেন। তুমি এখানে কি চাই? আর আমার মেয়ে? আমার মেয়ে কোথায় বলো? কোথায় লুকিয়ে রেখেছে ওই মেয়েটা আমার মেয়েকে? আবার কেন এসেছে এখানে? আমার মেয়ের বিয়ে ভেঙেও শান্তি হয়নি। প্লিজ শান্ত হন। মায়ের কাছে থেকে মেয়েকে সরিয়ে বলছো শান্ত হতে? আমি প্লিজ আন্টি, আমার কথাটা শুনুন। নীলের কণ্ঠ শুনে নীলের দিকে তাকালেন তিনি। নীলের মিষ্টি কণ্ঠটা শুনে চুপ হয়ে গেলেন উনি। নীল মেঘার মায়ের কাছে গিয়ে বলল, আন্টি একটু শান্ত হয়ে বসুন, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। মেঘার মা নীলের কথা শুনে শান্ত হয়ে গেলেন, আবার সোফায় গিয়ে বসে পড়লেন। নীলও পাশে বসলো। তুমি কে? রাজশ্রী হাজবেন্ড। কি? আমার কথাগুলা মন দিয়ে শুনুন প্লিজ। রাজশ্রীকে নিয়ে সব ভুল ধারণা ভেঙে যাবে। নীল একদম ওনার দিকে তাকিয়ে বলল, রাজশ্রী সমুদ্র ভাইয়াকে ওর নিজের ভাইয়ের মতো করেই ভালোবাসে। সমুদ্র ভাইয়া রাজশ্রীকে ছোট বোন ছাড়া কখনো অন্য কিছু ভাবেননি। ভাই বোনের রিলেশনটা খুব পিওর। বাবা মায়ের পরে একটা মেয়ে তার ভাই ছাড়া ওয়ার্ল্ডের আর কারো কাছে সেফ না। রাজশ্রী সমুদ্র ভাইয়া আর শিবিন ভাইয়া ছাড়া আর কারোর সাথে নিজেকে সেফ ফিল করে না। তাই ওরা ছাড়া বাকি সবার কাছেও স্টার। আই নো রাজশ্রী যা করে তা অন্যায়। আপনাদের থ্রেড দেওয়া, দিদিয়াকে জোর করে নিয়ে আসা, সবকিছুর জন্য আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। রাজশ্রী সমুদ্র ভাইয়া দিদিয়াকে খুব ভালোবাসে, ওদের আলাদা হতে দেখতে পারবে না, তাই এসব করেছে। আমি ওর হাজবেন্ড হয়ে বলছি আন্টি, রাজশ্রীকে ভুল বুঝবেন না আর সমুদ্র ভাইয়াকে মেনে নিন। ভাইয়া শুধু দিদিয়াকে ভালোবাসে, তার জন্য এখনো বিয়ে করেনি। আপনারা রিয়েল কাপলদের এভাবে আলাদা করবেন না প্লিজ। দিদিয়া সমুদ্র ভাইয়া ছাড়া আর কারো কাছে হ্যাপি থাকবে না। মেঘার মা একদৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। ওনার নীলের কথা শুনতে খুব ভালো লাগছে। আন্টি আপনি কি এখনো মেনে নেবেন না? তোমার কথা শুনে খুব ভালো লাগলো আমার, কিন্তু আপনি আমাকে চিনেন না, তাই আমাকে বিলিভ করতে আপনার একটু কষ্ট হবে, বাট একবার করে দেখুন। দিদিয়া খুব হ্যাপি হবে। সব মা তো তার মেয়ের হ্যাপিনেসটা দেখে। এতদিন ধরে আপনি দেখেননি দিদিয়া সমুদ্র ভাইয়াকে ছাড়া কতটা কষ্টে ছিল। ফিউচারে হ্যাপি থাকবে সেটা ভাবলেন কি করে? সমুদ্র ভাইয়া আপনাদের ব্লেসিং ছাড়া দিদিয়াকে বিয়ে করবে না। তাই আমি এসেছি আপনাদের সাথে কথা বলতে।
একবার ভেবে দেখুন, ভাইয়া কিন্তু আপনাদের না জানিয়েই দিদিয়াকে বিয়ে করতে পারতো, বাট সেটা করেনি। আপনাদের সম্মানের কথা ভেবে নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করেছে। আমি মেঘার বাবার সাথে কথা বলবো। আনসার যেন পজিটিভ হয়। মেঘার মা মিষ্টি করে হেসে নীলের মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, তুমি বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। কিছু আনতে হবে না, আপনি তো অসুস্থ, রেস্ট নিন, আমি এখন চলে যাব। নীল মেঘার মায়ের পা ধরে প্রণাম করলো। উনি নীলের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। আসি আন্টি, ফোনে কন্টাক্ট করব। আচ্ছা। নীল তপুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তপু গাড়িতে বসে বলল, স্যার, আপনি তো ম্যাজিকের মতো ওনার মন গলিয়ে দিলেন। আপনার জায়গায় ম্যাম থাকলে গান দেখিয়ে রাজি করাতেন। বড়দের সাথে ভালোবেসে সম্মান দিয়ে কথা বলতে হয়। সিচুয়েশন আরো কমপ্লিট করে দিত, তাই ওকে না নিয়ে আমি এসেছি। ভালো করেছেন আপনি এসে। এখন ভাইয়ার কাছে নিয়ে যাও। স্যার তো এখন ওনার সেখানেই নিয়ে যাও। তপু মনে মনে ভাবছে কোথায় ফেসে গেলাম। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সামনে এসে গাড়ি থামালো ড্রাইভার। তপুকে সবাই চেনে, তাই গাড়ি ভেতরে ঢুকতে দিল। তপুর ভয়ে হাত পা কাঁপছে। নীল গাড়ি থেকে নামলো। চলুন স্যার। তপু নীলকে নিয়ে লিফটে উঠলো। 8 তলায় এসে লিফট থামলো, আর তপুর হাত পা কাঁপাও বেড়ে গেল। তপু আস্তে আস্তে হেঁটে ভেতরে ঢুকে নীলও সাথে আসে। এখানেরই একজন অফিসার তপুকে দেখে বলল, তবু তুমি? স্যার কোথায়? স্যার মিটিং রুমে, যাও তুমি। হেই ওয়েট, ওকে। তপু একবার নীলের দিকে তাকায়, একবার অফিসারটার দিকে। বোকার মতো হেসে বলল, রাজশ্রী ম্যামের হাজবেন্ড। ইয়াট। তপু নীলকে নিয়ে আরো সামনে যায়। কাঁচের ওপাশে দেখতে পাচ্ছে শিবিন অন্য কিছু অফিসারদের সাথে কথা বলছে। শিবিনকে পেছন থেকে দেখছে তপু। স্যার, ব্ল্যাক শার্টে যে পরে আছে উনি শিবিন স্যার। আর ওনার পাশে যিনি আছেন উনি সমুদ্র স্যারের ভাই সৌমিক স্যার। তপু সামনে গিয়ে নক করলো, আর নক করতে শিবিন ঘুরে তাকালো। আর তাকাতেই নীল চমকে উঠলো। উনি তো সেই ভাইয়া যাকে পরীর সাথে দেখেছিল নীল। শিবিন বাইরে বেরিয়ে আসলো। তুই? স্যার উনি। হুম। নীল বলল, ভাইয়া আমি নীল। শিবিন এবার অগ্নি দৃষ্টিতে নীলের দিকে তাকালো। তুমি সেই ছেলে যাকে পরে বিয়ে করছে, তাও আমাকে না বলে? নীল এবার আরো অবাক হলো। পরি তো শিবিন রাঁচিকে বলতো, তাহলে রাজশ্রীকে বলছে কেন? এই ইউজলেস আবার আমার সামনে আসতে ভয় করেনি? তোকে সামান্য একটা কাজ দিয়েছিলাম, সেটাও করতে পারিসনি, তাহলে তোকে আমি পরীর সাথে পাঠালাম কেন বল? শিবিন বেশ রেগে চিৎকার করে কথাগুলো বলল। তপু ভয়ে কাঁপছে। এবার শিবিন নীলের দিকে তাকিয়ে বলল, অ্যান্ড ইউ, তুমি জানো পরীকে? ওকে নেগলেক্ট করার সাহস কোথা থেকে পেলে? এই ইউজলেসের জন্য পরে এত বড় ভুল করে ফেলছে, আর তোমার জন্য আমার কলিজা এত কষ্ট সহ্য করছে। নীল বলল, ভাইয়া আপনি। জাস্ট সেট ইউর মাইন্ড আর জাস্ট টুডে, তারপরে পরীকে আমার কাছে নিয়ে আসবো। পরশু আমি বাসায় ফিরছি, আর আমার অগোছলে এত কিছু হয়ে গেছে শুধু এই ব্রাফারের জন্য। আগে এতগুলো জানলে প্রথম দিনই ওকে আমার কাছে নিয়ে আসতাম। তপু ভয়ে কিছু বলতে পারছে না। আর নীল শুধু শিবিনের দিকেই তাকিয়ে আছে আর ভাবছে ভাইয়া তো রাগী, বোন তো তার কপি হবেই। নীল কিছু বলতে গেলেই শিবিন আরো রেগে যায়। সমুদ্রের ভাই সৌমিক এসে বলল, শিবিন, এত ডেকে যাচ্ছিস কেন? ওর সাথে বসে কথা বল। কিসের কথা বলবো? কি কথা বলবো? পরীকে নিয়ে ইউজ হ্যাভ নো আইডিয়া। শ্রমিক ও জন্মের পর থেকে কতটা কষ্ট সহ্য করছে শুধুমাত্র ওর বাবা মা জানে, না বলে। টর্চার যখন ওরা বাড়িয়ে দেয়, জোর করে পরীকে আমার কাছে নিয়ে চলে আসি। আমার কাছে এনে ওকে সেফ রাখতে পারিনি। ওর সাথে কি হয়েছিল তুই জানিস। আমি কিভাবে ওকে আবার নর্মাল লাইফে ফিরিয়ে এনেছি এটাও জানিস। আর এখন আবার ওর মেন্টাল কন্ডিশন আরো খারাপ হয়ে যাচ্ছে শুধু ওই ইউজলেস গুলোর জন্য। এখন যারা যারা ওকে কষ্ট দিয়েছে কাউকে ছাড়বো না। অ্যান্ড ইউ পরি তোমাকে অন্ধ ভালোবাসে বলে ভেবে থেকো বেঁচে যাবে। আই আর রং। শুধু তোমার জন্য পরে জেনেছে মামা মামি ওর বাবা মা নয়। আমি জানি এসব জেনে ও কতটা ভেঙে পড়ছে। ওর বাবা মা আমাকে পাগলের মতো খুঁজছে, আর তোমার সো কাইন্ড লাভের জন্য আমার বোন কষ্ট পেয়েছে। শুধু তোমার জন্য ওর লাইফ আবার নর্মাল হয়ে গেছে। ও কষ্ট পেলেও কখনো কাউকে তা প্রকাশ করবে না। আমি ফিল করতে পারছি ওর ভেতরে কি চলছে। ওর সেই 1 মাস বয়স থেকে আগলে রেখেছিলাম আমি। স্যান্ডির ফাঁকে ভিটি চলে যেতাম শুধু পরির জন্য। ও আমার বডির একটা অংশ, আর তাকে তোমরা এত কষ্ট দিয়েছো। শাস্তিটা পরির সামনেই পাবে।
আর তুমি সব থেকে ভয়ঙ্কর শাস্তি পাবে। আমি ওর জন্য কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা এবার সবাই জানবে। রাগে শিবিনের মুখ অনেক হিংস্র হয়ে উঠেছে। পারলে এখনই নীলকে শুট করে দেয়, বাট নীল কোনো কথা না বলে একভাবে শিবিনের দিকে তাকিয়ে আছে। ও যা ভাবছে তা সত্যি নয় তো? ও কাকে ভালোবেসেছিল, রাঁচি না রাজশ্রী? নীলের মাথায় সে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, বাট প্রশ্নটা শিবিনকে করতে পারছে না। আর শিবিনের কোনো কথা ওর কানে ঢুকছে না। নীল আস্তে আস্তে হেঁটে চলে যায়। ওর এতদিন ভুল কাউকে ভালোবেসে নিজের ভালোবাসাকে কষ্ট দিয়ে এসেছে। আকাশের দিকে তাকিয়ে আছে নীল, আর চোখ থেকে পানি পড়ছে। হাতে ফোন বাজছে, সেদিকে কোনো খেয়াল নেই নীলের। অনেকক্ষণ পর কাঁধে কেউ হাত রাখতেই পেছন ঘুরে তাকালো নীল। সৌমিক দাঁড়িয়ে আছে। নীল কিছু না বলে আবার আকাশের দিকে তাকালো। নীল, রাইট? হুম। তুমি কাঁদছো? সৌমিকের কথায় গালে হাত দিয়ে দেখে সত্যিই চোখে পানি। নীল এতক্ষণ বুঝতেই পারেনি ওর চোখে জল। তখন সৌমিক বলতে শুরু করে, শিবিনের কথায় তুমি কষ্ট পেয়েছো? ওর কথায় কিছু মনে করো না। অ্যাকচুয়ালি পরি ওর আত্মা বলতে পারো। পরির সাথে কেউ কিছু করলে বা ওকে কেউ কষ্ট দিলে শিবিন নিজেকে ঠিক রাখতে পারে না, জ্যান্ত কবর দিয়ে দেয়। 13 বছর আগে ওর সেই খারাপ ইনসিডেন্ট, এরপর শিবিন পরীকে নিয়ে আরো বেশি সিরিয়াস হয়ে যায়। পরি কাউকে পরোয়া করে না, শুধুমাত্র শিবিনের ওভার অ্যাফেকশনের জন্য। আগে কিন্তু পরি একদম এরকম ছিল না। ও খুব মিষ্টি শান্ত মেয়ে ছিল, সবাইকে খুব ভালোবাসতো। ওর মা বোন ওকে এত অবহেলা করতো, কখনো ভালোবাসতো না। তারপরও ওর কোনো অভিযোগ ছিল না ওদের প্রতি। এত পিচ্চি একটা মেয়ে, তবুও খুব ম্যাচিউর ছিল। ওর পাকা পাকা কথা শুনে যে কেউ ওকে ভালোবাসতে বাধ্য। সে হাসি খুশি মেয়েটা 15 বছর আগে হারিয়ে গিয়েছিল। তারপর 13 বছর আগের সেই ইনসিডেন্ট ওকে পুরো চেঞ্জ করে দেয়। নীল এবার ঘুরে সৌমিকের দিকে তাকিয়ে বলল, কি হয়েছিল শ্রীর সাথে? তখন সৌমিক বলতে শুরু করলো, তুমি তো জানো শিবিনের মামা মামি পরি রিয়েল বাবা মা না। ওর বাবা মাকে সেটা শিবিনের মামি জানেন না। তাই উনি ভাবতেন হয়তো কারো বাপের ফলও বা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছেন। তাই প্রথম থেকেই পরীকে উনি একদম পছন্দ করতেন না। আর রাঁচিকে তো চিনোই, রাঁচি ওর মায়ের মতো পরীকে সহ্য করতে পারতো না। কারণ সুমন আঙ্কেল রাঁচির থেকে পরীকে বেশি ভালোবাসতেন। আঙ্কেল আন্টিকে দিয়ে প্রমিস করিয়েছেন পরীর মায়ের ভালোবাসা না দিলেও কখনো যেন পরী জানতে না পারে পরীর বাবা মা ওরা না। তাই উনি সেটা কখনো কারো সামনে প্রকাশ করতেন না, বাট ওনার রাগ থেকেই যেত, যা পরীকে কষ্ট দিয়ে উনি বের করতেন। একবার ওদের ফ্যামিলি কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। সমুদ্রের পানিতে নেমে খেলছিল রাঁচি আর পরী। রাঁচি ইচ্ছে করে গভীরে গিয়ে পড়ে যাওয়ার অ্যাক্টিং করে। পাশেই ছিলেন সুমন আঙ্কেল, উনি রাঁচিকে পানি থেকে তুলে আনেন। কিনারায় উঠেই রাঁচি সব ব্লেম পরীর উপর দিয়ে দেয়। পরী ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পরীর কথা সেদিন না শুনেই আঙ্কেল পরীকে চড় মেরেছিলেন। পরীর আঙ্কেল সত্যিই খুব ভালোবাসতেন, নিজের মেয়ে ভাবতেন, বাট অহেতুক চড় খেয়ে সেদিন ছোট্ট পরীর হৃদয়ে অনেক বড় আঘাত লাগে। সবাই ওকে কষ্ট দেয় এটা মেনে নিয়েছে, বাট ওর বাবা কি করে ওকে মারতে পারলেন? আর সাথে ছিল আন্টির মার আর বকা। তারপর থেকে পরী আঙ্কেলের কাছে বেশি যেত না, একা থাকতো। তার কিছুদিন পর রাঁচি খেলতে গিয়ে হোঁচট খেয়ে সিঁড়ি দিয়ে পড়ে যায় এবং পা ভেঙে ফেলে। তার ব্লেমও পরীর উপর দেয় রাঁচি। পরী ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এসব শুনে আন্টি পরীকে অনেক মারেন, মেরে সেন্সলেস করে ফেলেন। তখন আঙ্কেল রাঁচির সাথে হসপিটাল ছিলেন, তাই এসব কিছু উনি জানতেন না। বাসায় এসে পরীর এই অবস্থা দেখেন উনি, তখনই পরীকে হসপিটালাইজ করেন। শিবিন খবর পেয়ে তখনই বেরিয়ে চলে যায়। পরীর সারা শরীরে ইনজুরি ছিল। এসব দেখে শিবিন সহ্য করতে পারেনি, জোর করে পরীকে সাথে করে নিয়ে চলে আসে কলকাতা। তারপর পরী বেশ ডিপ্রেশনে ছিল। ছোট একটা বাচ্চা বাবা মাকে ছাড়া থাকবে কি করে? আর তখন শিবিনের ট্রেনিংও ছিল। শিবিন পরীকে ছেড়ে যেতে চাইছিল না। শিবিনের বাবা মা নিজেদের উপর পরীর রেসপন্সিবিলিটি নিয়ে শিবিনকে নিশ্চিন্তে যেতে বলেন। শিবিনের বাবা মা পরীকে খুব ভালোবাসতেন, পরীকে একটা নর্মাল লাইফ দেওয়ার অলওয়েজ চেষ্টা করতেন। ওনারা নিজের মেয়েই ভাবতেন পরীকে। সবার ভালোবাসা পেয়ে আবার আগের মতো হয়ে যাচ্ছিল পরী। এখানের একটা স্কুলে অ্যাডমিট করান পরীকে। পরীর পড়াশোনা বন্ধু বান্ধব সব নিয়ে ভালোই চলছিল। তারপর নীল পরের কথা শোনার জন্য সৌমিকের দিকে তাকিয়ে আছে, বাট সৌমিক এসব না বলে বলল, আমি শুনেছি রাঁচিকে তুমি ভালোবাসতে। পরী জোর করে তোমায় বিয়ে করে। পরী ছেলেদের একদম টলারেট করতে পারতো না। তোমাকে কিভাবে ভালোবেসেছে আমি জানি না, তবে শুধু এটুকুই বলবো, পরী বাইরে থেকে যতটা স্ট্রং, ভেতরে তার থেকে অনেক বেশি উইক।
ও মেন্টালি সিক, ও লাইফে ভালোবাসা থেকে কষ্টটা বেশি পেয়েছে, তাই সবার মাঝে নিজের জন্য একটু ভালোবাসা খোঁজে। তোমার একটু ভালোবাসা ওকে পুরো সুস্থ করতে পারে নীল, তোমার অবহেলা ওকে আরো অসুস্থ করে ফেলবে। তখন নীল বলে, খুব ভালোবাসি ভাইয়া, সুস্থ করব আমি ওকে, ওর লাইফ আমি চেঞ্জ করব। সৌমিক তখন বলে, এই সুযোগ পাবে কিনা আই ডোন্ট নো। শিবিন পরীকে তোমার কাছে কখনোই থাকতে দেবে না। তোমরা কি কি করেছো ওর সাথে এভরিথিং শিবিন জেনে গেছে। পরী বিডি যাওয়ার পর থেকে আমরা কিছু সিরিয়াস কেস নিয়ে ভীষণ বিজি হয়ে পড়েছিলাম, পরপর 2টা সিক্রেট মিশন। এজন্য পরীর সেরকম খোঁজ রাখতে পারেনি শিবিন, তাই এত বড় ব্লান্ডার পরী করে ফেলেছে। পরশু বাসায় ফিরেই তপুর সাথে দেখা করে আর ভয়ে শিবিনকে সব বলে দেয় তপু। এবার আমি তোমাকে একটা অ্যাডভাইস দেই, তোমাকে শিবিনের কাছে যেভাবে হোক প্রমাণ করতে হবে তুমি পরীকে শিবিনের মতো করে ভালোবাসো, তাহলেই পরীকে তুমি পাবে, না হলে শিবিনের পারমিশন ছাড়া ওর ছায়াও দেখতে পারবে না তুমি। তখন নীল বলে, শ্রীর জন্য আমি সব করতে পারবো, ওকে আমার কাছ থেকে কখনোই দূরে যেতে দেবো না। নীল অন্যদিকে ঘুরে হাতের মুঠ শক্ত করে বলল, রাঁচির জন্য সবকিছু হয়েছে, ছাড়বো না ওকে, সবকিছুর জবাব দিতেই হবে রাঁচিকে। আমি আসছি রাঁচি, খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি, বাট এবার তোমার সেই ফালতু লাভার হয়ে না, আমার পরীর হাজবেন্ড হয়ে। এদিকে রাজশ্রী খুব উত্তেজিত হয়ে পড়েছে নীল ফোন ধরছে না দেখে। তপুও ফোন ধরছে না। নীলের সাথে সকাল থেকেই কোনো কন্ট্যাক্ট নেই রাজশ্রীর। রাজশ্রী শুধু তপু আর নীলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। ফোন রেগে সকালে ভেঙে দিয়েছিল, তাই ওর লোক রাজশ্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। সৌরভ নীলিমাও চেষ্টা করছেন রাজশ্রীকে শান্ত করার, বাট ও দরজায় খুলছে না। ভেতর থেকে ভাঙচুর করছে রাজশ্রী। কেন নীল ওর ফোন ধরবে না? মেঘা সিচুয়েশন আউট অফ কন্ট্রোল দেখে সমুদ্রকে ফোন দিল। সমুদ্র রাজশ্রীর উপর রেগেছিল, তাই কাল থেকে রাজশ্রীর সাথে কোনো কথা বলেনি। এখন মেঘার কাছ থেকে সব শুনে আর রাগ করে থাকতে পারেনি, জলদি বেরিয়ে পড়ে। সমুদ্র দরজার সামনে এসে নক করে, বাট ভেতর থেকে কোনো আওয়াজ এখনো আসছে না। এবার সমুদ্র আদুরি গলায় বলল, প্রিন্সেস প্লিজ দরজা খোল। তুই যদি আমাকে একটু ভালোবাসে থাকিস তাহলে এখন দরজা খুলবি, আর না হলে আজকের পর থেকে আর কখনো আমাকে পাবি না। চলো যাবো আমি। সমুদ্রের কথা শেষ হতেই রাজশ্রী দরজা খুলে দেয়। সমুদ্র ভেতরে গিয়ে রাজশ্রীকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোর? এমন পাগলামো করছিস কেন? তোকে এভাবে দেখলে আমার খুব কষ্ট হয়, কেন বুঝিস না? আই ওয়ান্ট নীল, আই ওয়ান্ট টু টক উইথ নীল রাইট নাও। রাজশ্রী চিৎকার করে কথাটা বলল। সমুদ্রের ফোন বের করে নীলকে কল দিল, বাট ওপাশ থেকে নীল কল রিসিভ করলো না। এদিকে রাজশ্রীকে শান্ত করতে পারছে না সমুদ্র। সমুদ্র বলল, প্রিন্সেস প্লিজ আমার কথাটা শোন। নীল হয়তো বিজি বা ফোন ওর কাছে নেই, তাই ধরতে পারছে না। তুই প্লিজ একটু শান্ত হয়ে বস। না, আমি কথা বলবো এক্ষুনি। আমাকে জাস্ট 5 মিনিট সময় দে, আমি কথা বলার ব্যবস্থা করছি। সমুদ্র রাজশ্রীকে বসিয়ে ফোন দেবে, তখনই ল্যাপটপে নীলকে দেখা যাচ্ছে। সমুদ্র টেবিলের উপর থেকে ল্যাপটপ হাতে নিল। নীল বাসায় এসে ড্রয়িং রুমে বসেছে দেখে খুব আপসেট মনে হচ্ছে। শ্রীনীল, রাজশ্রী চোখ তুলে তাকালো। নীলকে দেখে বলল, ও আমার কল রিসিভ করছে না কেন? ফোন হাতে নেই, কল রিসিভ করবে কি করে? কাল তো ফিরে আসছে, প্লিজ একটু ওয়েট কর। কাল এলে নীলকে জিজ্ঞাসা করে নিস কেন কল রিসিভ করেনি। রাজশ্রী কিছু বলল না। এখনো রাগ কমেনি সেটা সমুদ্র বুঝতে পারছে। আমার কথাটা প্লিজ শোন, কিছু খেয়ে ঘুমিয়ে পড়, ঘুম থেকে উঠে নীলকে দেখবি তোর সামনে। তুই এখন যা। তুই না ঘুমালে আমি যাবি না। সমুদ্র, আমার যদি এখন থেকে চলে যেতে হয় তাহলে এই দেশ ছেড়ে চলে যাব। একদম ব্ল্যাকমেল করবি না। মেঘ, সাথে সাথে মেঘা খাবারের প্লেট নিয়ে রুমে হাজির হলো। খাওয়ানোর চেষ্টা করলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমিও সকাল থেকে কিছুই খাই না। সমুদ্র করুণ ভাবে রাজশ্রীকে বলল। সমুদ্র সত্যি রাজশ্রীর উপর রেগে কিচ্ছু খায়নি। রাজশ্রী কিছু না বলে রুম থেকে বেলকনিতে চলে গেল। সমুদ্রও খাবার নিয়ে বেলকনিতে গেল। কতদিন ধরে বলতো তোকে খাইয়ে দেই না, আর তুইও দিস না। প্লিজ আজকে আমাকে খাইয়ে দিবি? সমুদ্র বেশ আদুরে গলায় কথাটা বলল। রাজশ্রী এবার সমুদ্রের দিকে তাকালো। সমুদ্রের মুখ দেখে আর না করতে পারলো না, বসে পড়লো। সমুদ্রের মুখে হাসি ফুটে উঠলো। রাজশ্রী আগে সমুদ্রকে খাইয়ে দিতে লাগলো, তারপর সমুদ্র। মেঘা সামনে এসে বলল, আমিও খাইনি, কেউ আমাকে খাইয়ে দেবে প্লিজ। বাচ্চাদের মতো কথাটা বলল মেঘা। মেঘার কথা শুনে সমুদ্র রাজশ্রী দুজনেই হেসে দিল। মেঘা ওদের সামনে বসলো, আর সমুদ্র রাজশ্রী দুজনেই মেঘাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে সমুদ্র রাজশ্রীকে ঘুম পাড়িয়ে বাসায় গেল, আর রাজশ্রী পাশে মেঘাকে রেখে গেল। নীলিমাও রাজশ্রীর কাছেই থাকলো। আবার কখন পাগলামি শুরু করে দিবে। এদিকে নীল সারা রাত ঘুমাতে পারেনি। সারা রাত রাজশ্রীর কথা ভেবেছে। রাজশ্রীর সাথে কথাও ইচ্ছে করেই বলেনি। নীলের ভীষণ কষ্ট হচ্ছিল। কি করে এত ভুল করলো?
ওর পরীকে চিনতে পারলো না। আর রাঁচি, রাঁচি কেন এমনটা করলো? রাঁচি কেন নীলকে মিথ্যে বলল? নীল দেশে এসে ওর পরীকে খুঁজতে লেগে যায় আর পেয়েও যায়। শিবেন বৃদ্ধাশ্রমে আসতো আর সাথে রাজশ্রীকেও নিয়ে আসতো। বৃদ্ধাশ্রমের সামনে ছিল ম্যাঙ্গো অর্কার্ড আর রাজশ্রী ম্যাঙ্গো খুব পছন্দ করত। রাজশ্রীর বায়নার জন্য শিবেন রাজশ্রীকে বাগানে নিয়ে আসতো। নীল খোঁজ নিয়ে জানতে পারে রাজশ্রী সুমন রয়ের মেয়ে। নীল জানতো না সুমনের 2টা মেয়ে। রাজশ্রী চলে যাওয়ার পর রিমি সবাইকে ওর একটা মেয়েই বলতো, আর সুমনও এত গুরুত্ব দিত না। রাজশ্রীর জন্য সুমনের ভীষণ কষ্ট হতো, বাট এই কষ্ট বোঝার ক্ষমতা রিমির ছিল না। রাজশ্রী আর রাঁচির বয়সের ডিফারেন্স মাত্র 1.5 বছরের ছিল, তাই বড় হওয়ার পর বয়সটা তেমন ধরা যেত না। সবশেষে নীল ভেবে নেয় নীলের পরী রাঁচি, যাকে ও 13 বছর আগে ভালোবেসেছিল। রাঁচিকে প্রথমে সব বলে দেয় নীল। রাঁচি নীলকে প্রথম দেখে ক্রাশ খেয়ে ফেলে, তাই নীল রাজশ্রীর কথা বলেছে জেনেও সেটা চেপে যায় রাঁচি, আর রাজশ্রীর জায়গা নিজেই দখল করে ফেলে। রাঁচি ভেবেছিল রাজশ্রী তো কখনো আসবে না এই দেশে, আর নীলও সত্যিটা জানতে পারবে না। নীল ওর হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পেয়ে এতটাই খুশি ছিল, আর কিছু খোঁজ নেওয়ার প্রয়োজনই মনে করেনি। প্রায় 1.5 বছর রাঁচির সাথে প্রেম করার পর বিয়ের ডেট ফিক্সড হয়, আর বিয়ের রাতে রাজশ্রী নীলকে কিডন্যাপ করে নিজে বিয়ে করে ফেলে। নীল সারা রাত আকাশের দিকে তাকিয়ে ভেবেছে ওর ভালোবাসা সত্যি ছিল, তাই ভুল করে হলেও ভুল কারোর সাথে ওর বিয়ে হয়ে যায়নি। নীলের রাজশ্রীর কাছে যেতে ইচ্ছে করছে, রাজশ্রীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, আমি শুধু তোমাকে ভালোবাসি পরি, তোমাকে ছাড়া এবার বাঁচতেও পারবো না। প্লিজ আমাকে ছেড়ে কখনো যেও না। নীল ভেবে নেয় কাল দেশে ফিরেই আগে রাঁচির মুখোমুখি হবে, তারপর রাজশ্রীর কাছে যাবে। রাঁচি বাগানের দোলনায় বসে প্রাকৃতিক বাতাস উপভোগ করছিল। হঠাৎ কেউ হাত ধরে টেনে দাঁড় করিয়ে জোরে একটা থাপ্পড় মারে রাঁচিকে। রাঁচি গালে হাত দিয়ে অবাক হয়ে সামনে তাকালো। রক্তবর্ণ চোখ নিয়ে দাঁড়িয়ে আছে নীল। নীল তুমি? কি অবাক হচ্ছ? যে তোমাকে পাগলের মতো ভালোবাসতো সে কিভাবে থাপ্পড় মারলো? একবার নিজেকে প্রশ্ন করে দেখো কেন মেরেছি। রাঁচি মাথা নিচু করে কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে সব সত্যি জানানোর জন্যই সেদিন তোমার অফিসে গিয়েছিলাম নীল, কিন্তু জাস্ট শাট আপ। এতগুলা দিন আমি তোমাকে রাজশ্রী ভেবে ভালোবেসে এসেছি, আর তুমি কেন করলে আমার সাথে এরকম বলো? কেন এত বড় মিথ্যা কথাটা বললে? শুধু তোমার জন্য দিনের পর দিন আমি আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছি। আমি চাইলেও কখনো ওকে আপন করতে পারিনি শুধু তোমার জন্য। আমি ভাবতাম আমার ভালোবাসা তো তুমি, তাহলে ওকে কিভাবে আপন করব তোমার একটা মিথ্যার জন্য? প্লিজ নীল আমাকে মাফ করে দিও। আমি জানতাম না রাজশ্রী আবার ফিরে আসবে আর তোমাকেই ও ভালোবেসে ফেলবে, কিন্তু যখন সব জানতে পারি আমি নিজেকে তোমার থেকে সরিয়ে নেই। তাই তো সেদিন আমি তোমাকে ওকে বিয়ে করতে বলেছিলাম। রাজশ্রীর সাথে অনেক অন্যায় করেছি আমি, আর করতে চাইনি। কেন প্রথম থেকেই আমাকে সত্যিটা বললে না? আজ শুধু তোমার জন্য আমার পরীকে আমি কষ্ট দিয়েছি, শুধু তোমার জন্য অন্যদের মতো সুস্থ স্বাভাবিক না। আমি না হয় তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবে তো কখনো? নীলের কথা শুনে রাঁচি মাটিতে বসে পড়ল। 5 মাসের প্রেগনেন্ট রাঁচি এভাবে বসায় পেটে একটু চাপ লেগে আহ করে উঠলো। নীল এবার ভালো করে রাঁচির দিকে তাকালো। নীল কিছু বলতে যাবে, কোথা থেকে তুর্য এসে রাঁচিকে বসা থেকে তুললো। তোমাকে কতবার বলেছি এভাবে কখনো বসবে না। এখন যদি পেটে জোরে চাপ লাগতো কি হতো? রাঁচি এবার তুর্যকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে দিল। রাশি, কান্না বন্ধ করো, কাঁদলে আরো অসুস্থ হয়ে পড়বে। কি হয়েছে আমাকে বলো। তুর্যের কথা না শুনে রাঁচি কেঁদেই চলেছে। এবার তুর্জয় সামনে নীলের দিকে তাকালো। ভাই আপনি? রাঁচি প্রেগনেন্ট? তুর্জয় কিছু বলল না। সরি, আমি জানতাম না। শুধুমাত্র এই বেবির জন্য আজ তোমাকে মাফ করে দিলাম রাঁচি, আর না হলে অনেক ভয়ঙ্কর শাস্তি পেতে তুমি, আমার কলিজাকে কষ্ট দেওয়ার শাস্তি। এই বলে নীল তুর্যের বাসা থেকে বেরিয়ে আসে। নীল বাসায় না ফিরে সে নদীর পাড়ে গেল। এখানে বসে নিজের কষ্টটা দূর করবে নীল, তারপর রাজশ্রীর কাছে যাবে। নীল সামনে নদীর দিকে তাকিয়ে বলল, আমি তোমার সামনে কিভাবে যাব পরি? কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াবো? আমি জানি তোমার আমার সাথে কাটানো মুহূর্ত একদম মনে নেই, বাট আমার তো মনে আছে। তোমাকে কথা দিয়েছিলাম কখনো তোমাকে কষ্ট দিব না, আগলে রাখবো। আমি আমার কথা রাখিনি। কিভাবে ক্ষমা করব আমি নিজেকে, যাকে এতগুলো বছর না দেখেই ভালোবেসেছি? তাকে চিনতে কি করে ভুল করলাম আমি? নীলের চোখ থেকে পানি পড়ছে। নীল রাজশ্রীর সাথে কাটানো দিনগুলোর কথা ভাবছে। কত সুন্দর ছিল সে পিচ্চি 2 ছেলে মেয়ের একসাথে দিনগুলো। আজও নীলের সাথে কোনো কন্টাক্ট করতে পারলো না রাজশ্রী। খবর পেয়েছে নীল বাংলাদেশে চলে এসেছে, আর এটাও জেনেছে শিবিন বাসায় ফিরেছে। নীলের উপর রাগ উঠলেও শিবিনের কথা শুনে মন ভালো হয়ে গেল রাজশ্রীর। রাজশ্রী জানে খুব তাড়াতাড়ি শিবিনের সাথে ওর দেখা হবে। অনেক কথা বলার আছে রাজশ্রীর ওর ভাইকে। রাতে চেয়ারেই নীলের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ে রাজশ্রী। নীল রুমে এসে রাজশ্রীকে চেয়ারে বসে ঘুমোতে দেখে রাজশ্রীর সামনে হাঁটু গেড়ে ফ্লোরে বসলো। রাজশ্রীর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতের পিঠ দিয়ে একটা কিস করে
রাজশ্রীর ঘুমন্ত মুখের দিকে তাকালো, কত নিষ্পাপ লাগছে। রাজশ্রীর মুখ দেখে নীলের কষ্টটা আরো বেড়ে গেল। কিছুক্ষণ রাজশ্রীকে দেখে নীল রাজশ্রীকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। তারপর নিজে ফ্রেশ হয়ে এসে রাজশ্রীকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়লো। এই দুটো রাত ভালো ঘুম হয়নি নীলের, আজ শান্তিতে ঘুমাবে। রাজশ্রী ঘুমের ঘোরে নীলকে আরো ভালো করে জড়িয়ে ধরলো। নীলের মুখে হাসি ফুটে উঠলো। নীল মনে মনে বলল, এভাবেই আমার কাছে থেকো পরি, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। তোমাকে ছাড়া এবার হয়তো বাঁচতে পারবো না। তুমি যে আমার অস্তিত্বে মিশে গেছো, যত কষ্ট দিয়েছি সব ভালোবাসা দিয়ে মুছে দিব আমি। অনেক ভালোবাসবো, আমাদের মধ্যে আর কখনো কেউ আসবে না। সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে নীলকে দেখে রাজশ্রী একটু অবাক হলো। এই 2 দিন কোনো কন্টাক্ট না রাখার জন্য রাগে মুখ লাল হয়ে গেল রাজশ্রীর। নিজের থেকে নীলের দুহাত ঠাস করে ছাড়িয়ে নিল। এতে নীলের ঘুমও ভেঙে গেল। রাজশ্রীকে রেগে থাকতে দেখে একটা দীর্ঘ শ্বাস ফেললো নীল। বিছানায় উঠে বসলো। এদিকে রাজশ্রী কিছু না বলে শুধু রাগে ফুসফুস করছে। আই এম সরি পরি। পরি ডাকটা শুনে রাজশ্রীর মনে হলো রাগের আগুনে কেউ ঘি ঢেলে দিয়েছে। রক্তবর্ণ চোখ নিয়ে নীলের দিকে তাকিয়ে বলল, আর একবার পরি বললে আমি কি করবো আমি নিজেও জানি না। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তবুও তোমাকে অনেকবার বলেছি অন্যর ভালোবাসা নিয়ে একদম আমার কাছে আসবে না। তোমার কাছে পরি রাখছি, নট মি। তাই আমাকে এটা ডাকার সাহসও দেখাবে না। পরি শুধু আমাকে ভাইয়া ডাকবে, আর কেউ না, বুঝেছো? শ্রী তুমি। আর একটা কথাও বলবে না তুমি। তোমাকে ভালোবাসি বলে এটা একদম ভাববে না তুমি যা ইচ্ছে তাই করবে। আর আমি কিচ্ছু বলবো না। তোমার শরীরে আঘাত করতে পারবো না, বাট এর থেকেও ভয়ঙ্কর কিছু করতে পারবো আমি। নীল কিছু না বলে একদৃষ্টিতে রাজশ্রীর দিকে তাকিয়ে আছে। রাজশ্রী রেগে বিছানা থেকে উঠে গেল। বেডসাইড টেবিলে নীলের ফোন দেখে রাগ আরো 3 গুণ বেড়ে গেল। টেবিল থেকে ফোনটা তুলে দেয়ালে ছুঁড়ে মারলো রাজশ্রী। ছোট ছোট টুকরো সারা রুমে ছড়ে পড়লো। নীল কিছু বলল না। নীল বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। নীল কিছু না বলে চলে যাওয়ায় রাজশ্রীর রাগ আরো বেড়ে গেল। রাগ যখন কন্ট্রোলের বাইরে চলে যায়, রাজশ্রী নিজেকে পাগল পাগল লাগে। হাতের কাছে যা পায় তাই ভেঙে ফেলে। টেবিল থেকে পানির জগ হাতে নিয়ে এটাও দেয়ালে ছুঁড়ে মারে। কাচের জগ ভেঙে অনেকগুলো টুকরো হয়ে যায়। শব্দ শুনে নীল জলদি ওয়াশরুম থেকে বের হয়। রাজশ্রী সারা মুখ লাল হয়ে আছে। নিচ থেকে একটা কাঁচের টুকরো তুলে হাতে চেপে ধরবে, নীল জলদি এসে রাজশ্রীর হাত ধরে ফেলে। আগের ইনজুরি এখনো পুরোপুরি সারেনি, আবার হাত কাটতে চাইছো? তোমার সব পাগলামো মেনে নিল, এই পাগলামো এখন থেকে আর মেনে নেব না। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এই শরীরের উপর তোমার আর কোনো অধিকার নেই। আজ থেকে সব অধিকার আমার, তাই আর কখনো এই শরীরে আঘাত করার কথা মাথায়ও আনবে না। হাত থেকে কাঁচ নিয়ে ফেলে দিল নীল। নীলের এবার রাগ উঠে গেছে। শব্দ শুনে ওদের রুমে ছুটে আসে মেঘা। দরজায় নক করে। নীল গিয়ে দরজা খুলে দেয়। কি হয়েছে নীল? নীল কিছু না বলে ফ্লোর ইশারা দিয়ে দেখালো। মেঘা হালকা হেসে বলল, আমার বোনকে পাগল করে এই 2 দিন কোনো কন্টাক্ট রাখোনি কেন? রাগ তো উঠবেই, জানো না ও তোমার সাথে কথা না বলে থাকতে পারে না? নীল রাজশ্রীর দিকে তাকিয়ে বলল, এই ভুল আর কখনো হবে না। মেঘা বলল, মনে থাকে যেন, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, ফ্লোর ক্লিন করে দেবে। মেঘা নিচে চলে যায়। নীলিমা ব্রেকফাস্ট রেডি করছে। নীল রাজশ্রীর কাছে এসে হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে যায়, ফ্রেশ করে দেয়। রাজশ্রী কিছু না বলে শুধু রাগে ফুঁসছে। নীলের উপর রাগ দেখাতে না পারলে অন্য জায়গায় রাগ দেখাবে। নীল রাজশ্রীকে নিয়ে নিচে নামে। সৌরভ ডাইনিং টেবিলে বসে আছে। কি হয়েছে মামুনি, তুই এত রেগে আছিস কেন? রাজশ্রী কিছু না বলে চেয়ারে বসলো। কারণটা তোমার ছেলে ছাড়া আর কে হবে? নীল, তুই এই 2 দিন কেন যোগাযোগ রাখিস নি কেন? আর কাল কখন বাসায় ফিরলি? রাত 1টা। তুই কারোর সাথে কথা বলিসনি কেন? নীল রাজশ্রীর দিকে তাকিয়ে বলল, আছে কিছু কারণ। নীল চুপচাপ ব্রেকফাস্ট করে রুমে চলে যায়। নীলিমা নিজের হাতে রাজশ্রীকে খাইয়ে দেয়। খাওয়া শেষে রাজশ্রী রুমে গিয়ে দেখে নীল কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। রাজশ্রী কিছু বলবে, তখনই রাজশ্রীর ফোন বেজে ওঠে। রাজশ্রী কল রিসিভ করে ওপাশে লোকটার কথা শুনতেই এতক্ষণ যে রাগটা কমে যাচ্ছিল তারও বেড়ে ওঠে। রাজশ্রী নীলকে রেগে কিছু বলতে যাবে, তখন একটা পরিচিত কণ্ঠ ভেসে আসে রাজশ্রীর কানে। আর নীল চমকে উঠে চোখ খুলে তাকায়। রাজশ্রী রুম থেকে বেরোবে, নীল তাড়াতাড়ি এসে রাজশ্রীর হাত ধরে ফেলে। রাজশ্রী নীলের দিকে তাকায়। নীল অসহায় ভাবে বলল, প্লিজ শ্রী, কথা দাও আমাকে ছেড়ে যাবে না। নীল হাত ছাড়ো। আগে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না, তাহলে ছাড়বো। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি শ্রী। ও রিয়েলি? সেজন্যই কাল রাঁচির কাছে গিয়েছিলে, রাইট? ভালোবাসো আমাকে আর চলে যাও রাঁচির কাছে, গ্রেট। রাজশ্রী রেগে নীলের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আর রুম থেকে বেরিয়ে গেল। উপর থেকে নিচে এক প্রকার দৌড়ে নামলো রাজশ্রী আর শিবিনকে জড়িয়ে ধরলো। প্রায় 2 বছর পর এত কাছ থেকে দেখছে রাজশ্রী। শিবিনও ভালো করে জড়িয়ে ধরলো রাজশ্রীকে। ওপর থেকে নীল ওদের দেখছে। নীল বুকে চিনচিনে ব্যথা অনুভব করছে। রাজশ্রী চলে যাবে না তো ওকে ছেড়ে? ভাইয়া, আমি জানতাম তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে আসবে। আমার কলিজা তো কষ্টে আছে জেনে ও কি করে দূরে থাকি বল। ভুল করেছি তোকে এই দেশে পাঠানোর পারমিশন দিয়ে। ভাইয়া,
তুই আমাকে না জানিয়ে এত বড় স্টেপ কি করে নিলি পরি? মাফ করে দিও ভাইয়া, আমি নীলকে ভালোবেসে ফেলেছিলাম। আর রাঁচির উপর রেগে কাউকে না জানিয়ে নীলকে বিয়ে করে ফেলি। ও আমার কাছ থেকে বাবা মা কেড়ে নিয়েছে, আমি ওর কাছ থেকে ওর ভালোবাসা কেড়ে নিয়েছি। এটাকে ভালোবাসা বলে না ফরি। তুই জেদের বয়সে এই স্টেপটা নিয়ে ফেলেছিস। রাশির ওপর রেগে কোনটা ভালোবাসা করেছিস আর কোনটা জেদে করেছিস তুই বুঝতে পারিসনি। বাট এবার আর কোনো ভুল তোকে আমি করতে দেব না। অনেক কষ্ট অপমান সহ্য করেছিস, এবার সেগুলো ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে। চল আমার সাথে। শিবিন রাজশ্রীর হাত ধরে চলে যাবে, তখনই রাজশ্রীর অন্য হাত নীল ধরে ফেলে। সমুদ্র শিবিনের পেছনে দাঁড়িয়েছিল। নীলিমা, সৌরভ, মেঘা ওরাও এতক্ষণ শিবিন আর রাজশ্রীর কথা অবাক হয়ে শুনছিল। এবার বিস্ময় নিয়ে শিবিনের দিকে তাকালো। শ্রী কোথাও যাবে না ভাইয়া। ও রিয়েলি? তুই বলবে আর আমিও শুনবো, এটা ভাবলে কি করে? রাজশ্রী লিগালি আমার ওয়াইফ, আর ওর বিষয়ে আমার সব কথা শুনতেই হবে। ও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। শিবিন ভ্রুকুচকে বলল, তুই আমাকে আইন শেখাচ্ছ? রিপিট, তুমি আমাকে আইন শেখাচ্ছ? তুমি কি একদিনে আমার পরিচয় ভুলে গেছো? নীল এবার করুণ ভাবে বলল, প্লিজ ভাইয়া, আমার থেকে শ্রীকে আলাদা করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। তবুও আমার থেকে ওকে কেড়ে নিয়েন না, আমি থাকতে পারবো না ওকে ছাড়া। তুমি না রাঁচিকে ভালোবাসতে, এই কিছুদিনের রাঁচির প্রতি ভালোবাসা পরির ওপর ট্রান্সফার কি করে হলো? আমি রাঁচিকে কখনোই ভালোবাসি না, আমার ভালোবাসা সবসময়ই রাজশ্রী ছিল। তোমার এই ফালতু কথা অন্য কাউকে গিয়ে বলো, বিশ্বাস করবে, বাট আমাকে না। আমাকে আটকানোর ক্ষমতা এই পৃথিবীর কারণে, সেটা তুমি খুব ভালো করে জানো। আর একটা কথা বলছি, আজকের পর থেকে কখনো পরির সাথে দেখা করা বা কথা বলার চেষ্টা করবে না, মেরে ফেলবো। ভাইয়া তুমি। চুপ, তুই আর একটা কথা বলবি না। এখানে সেই পিচ্ছি রয়ে গেছিস, কোনটা সঠিক কোনটা ভুল বুঝতে শিখিসনি। আর আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি। তোকে ভালোবাসি বলে এই শেষবারের মতো মাফ করে দিছি। আর একটা কথা, মুখ থেকে বেরোলে একদম মাফ করবো না। সৌরভ এতক্ষণ চুপচাপ এদের কথা শুনছিল, এবার বলল, তুমি কে? পরির ভাই, ফ্যামিলির সব। তাহলে ওকে নিয়ে যাওয়ার কথা বলছো কেন? রাজেশ্রী এখন এ বাড়ির বউ। আমি শুনেছি প্রথম থেকে পরীকে বাবার ভালোবাসা দিয়ে এনেছেন আপনি, তার জন্য আমি কৃতজ্ঞ। আর আন্টি, প্রথমে আপনি পরীকে অনেক কষ্ট দিয়েছেন, এরপর থেকে ভালোবাসা দিয়েছেন, তার জন্য প্রথমে আপনার করা অন্যায় মাফ করে দিলাম। আর না হলে আমার কলিজাকে কষ্ট দেওয়ার শাস্তি আমার মামাকে পর্যন্ত দিয়েছি। আর আপনারা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন, বাট দেখা করার চেষ্টা করবেন না। নিয়ে যাচ্ছি আমি পরীকে। নীল এক দৃষ্টিতে রাজশ্রীর দিকে তাকিয়ে আছে। এত কষ্ট নীলের মনে হয় আর কখনো হয়নি। নীল কি বলবে বা কি করবে বুঝতে পারছে না। নীল শুধু চাচ্ছে রাজশ্রী যেন না যায়। ভাইয়া, নীলকে ছাড়া আমি থাকতে পারবো না। কেন পারবি না? নীলকে পাওয়ার আগে থাকিসনি, তাহলে এখন পারবি না কেন? তুমি কোনো কথা বলতে বারণ করেছি তো, তাহলে বলছিস কেন? সমুদ্র, বলো ভাইয়া। নিয়ে যাও মেঘার পরীকে, যা। ভাইয়া। রাজশ্রী যেতে না চাইলেও শিবিন জোর করে রাজশ্রীকে নিয়ে চলে যায়। নীল কোনো রিয়াক্ট না করে একভাবে দাঁড়িয়ে আছে। রাজশ্রী চলে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই নীলের। নীলের এই অবস্থা দেখে সৌরভ, নীলিমা শিবিনকে অনেক রিকোয়েস্ট করে রাজশ্রীকে না নেওয়ার জন্য, বাট ও শোনেনি। জোর করে রাজশ্রীকে নিয়ে চলে যায়। রাজশ্রী প্রথমে বাধা দিলেও পরে নীলের উপর রেগে আর কিচ্ছু বলেনি। রাজশ্রীর মাথা শুধু তখন এটাই ঘুরছিল, কাল নীল রাঁচির সাথে দেখা করতে গিয়েছে। রাতে রাজশ্রীর রুমে মাথা নিচু করে বসে আছে। নীলের কাছে ওর যেতে খুব ইচ্ছে করছে, বাট এখন কোনোভাবে যেতে পারবে না সেটাও জানে। কিছুক্ষণ পর খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকে শিবিন। রাজশ্রী মাথা তুলে তাকালো। কি হয়েছে আমার পরীর? ভাইয়া। ওকে, খাওয়ার পর সব শুনবো। রাজশ্রী মুচকি এসে একটু সরে বসলো। শিবিন রাজশ্রীর পাশে বসলো। শিবিন খাইয়ে দিচ্ছে রাজশ্রীকে। কিছুক্ষণ পর রাজশ্রী খেতে খেতে বলল, তুমি আগে থেকেই জানতে আমার মা বাবা ওরা না, তাই না? রাজশ্রীর কথা শুনে রাজশ্রীর দিকে তাকালো শিবিন। রাজশ্রীর নজর সামনের দিকে। আমি কি সত্যিই বাস্টার্ড ভাইয়া? রাজশ্রীর কথা শুনে মুহূর্তেই রাগে শিবিনের চোখ লাল হয়ে গেল। রাজশ্রী শিবিনের দিকে তাকালো। আর একটা বাজে কথা বলবি না। কে বলেছে তোকে বাস্টার্ড? রাজশ্রী কিছু না বলে আবার মাথা নিচু করে ফেললো। বল। শিবিন খাবারের প্লেট টেবিলে রেখে দিল। রাজশ্রী শিবিনকে জড়িয়ে ধরে বলল, মামা আর মা বলেছে ভাইয়া। আমার মা বাবাকে জানতে চাই আমি, একবার ওদের জিজ্ঞেস করতে চাই আমি। যদি ওদের জন্য বোঝাই হতাম তাহলে আমাকে এই পৃথিবীর আলো দেখালো কেন? আমি ওই কথাটাই সহ্য করতে পারছি না ভাইয়া। প্রতি সেকেন্ডে ওদের সেই কথাটা আমার কানে বাজে, নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করে। শিবিন রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একদম এসব কথা মাথায় আনবি না। তুই আমার জন্য, তোর বৌমনির জন্য বাঁচবি। তোর কিছু হলে আমাদের কি হবে? শুধু তোর জন্য আমি সুমিকে বিয়ে করেছি।
ও কখনো মানাতে পারবে না, জেনে ওকে একসেপ্ট করেছি। তুই আমাদের কাছে কি জানিস না? আমি বৌমনির কাছে যাব। নিয়ে যাব, ফোনের সব হিসেবে মিডিয়ে খুব তাড়াতাড়ি তোকে এখান থেকে চলে নিয়ে যাব। আমার নীলকেও চাই ভাইয়া। চল ঘুমাবি। তুমি? আর একটা কথা বলবি না, চল, অনেক রাত হয়েছে। রাজশ্রী বিছানায় শুয়ে পড়লো আর শিবিন রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে দিল। রাজশ্রী ঘুমিয়ে গেলে রাজশ্রীর মুখের দিকে তাকিয়ে শিবিন মনে মনে বলল, আমি আসছি রবিন চৌধুরী। আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, অনেক পাপ করেছেন আর আমিও অনেক চুপ থেকেছি। এবার আপনার মুখোমুখি হওয়ার সময় এসে গেছে। খুব ভুল করে ফেললেন আমার বোনকে বাস্টার্ড বলে। ভুল না, অন্যায় করেছেন, আর অন্যায়কারীকে কখনো মাফ করে না শিবিন। রাজশ্রী সকালে ঘুম থেকে উঠে দেখে ওর মাথার কাছে বসে ল্যাপটপে কাজ করছে শিবিন। রাজশ্রী মুচকি হেসে বলল, গুড মর্নিং ভাইয়া। মর্নিং। জলদি ফ্রেশ হয়ে আয়, তোর জন্য সমুদ্রে ওয়েট করছি। সমুদ্র এসেছে? আর পরশু আমরা কলকাতা যাচ্ছি। রাজশ্রী অবাক হয়ে বলল, কি পরশু? আমি 4 দিনের টাইম নিয়ে এসেছি। এরপর থেকে একদিনের বেশি থাকতে পারবো না। ভাইয়া আমি নীলকে ছেড়ে যাব না, কিছুতেই না। শিবিন ল্যাপটপ থেকে চোখ তুলে রাজশ্রীর দিকে তাকিয়ে বলল, তোকে ফ্রেশ হওয়ার কথা বলেছি না, চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে আয়। রাজশ্রী আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেল। শিবিন ফোন বের করে কাউকে ফোন দিয়ে বলল, আজকের ভিতর ওর বিষয় A to Z সব ইনফরমেশন কালেক্ট করে দাও। শিবিন ফোন রেখে উঠে দাঁড়ালো। এর মধ্যে রাজশ্রীও বেরিয়ে এলো। তারপর রাজশ্রীকে নিয়ে নিচে নামলো। মেঘার সমুদ্র বসে আছে। রাজশ্রী শিবিন গিয়ে বসলো। সমুদ্র পশু আমরা সবাই যাচ্ছি, তাই কোনো কাজ থাকলে ওই 2 দিনের ভিতরে কমপ্লিট করবে। ওকে ভাইয়া। আর এখন আমি একটা কাজে বেরোবো, তোমরা পরে গেছে থাকবে, ও যেন বাড়ি থেকে বেরোতে না পারে। আর বাইরের গার্ডরা তো আছেই। রাজশ্রী রেগে বলল, ভাইয়া তুমি কিন্তু এটা একদম ঠিক করছো না। কি ঠিক করছি আর কি ভুল করছি সেটা তোকে বলতে হবে না। তুই আমাকে খুব ভালো করে চিনিস পড়ি, আর কথার খেলাফ করি না। রাজশ্রী আর কিছু বলল না। সমুদ্র বলল, ভাইয়া তুমি কিছু চিন্তা করো না, আমি আছি তো। আর তুমি জানিয়ে ভাবছো সেটা কখনোই হবে না। গুড। শিবিন খাওয়া শেষ করে বাসা থেকে বেরিয়ে গেল। রাজশ্রীর আগে ফুসফুস করছে। রাজশ্রী হঠাৎ চিৎকার করে বলল, সমুদ্র, আমি নীলের কাছে যাব। একদিনও ফাঁক রাখিনি, পুরো বাড়ি গার্ড দিয়ে ফিল আপ। এই বাড়ি থেকে বেরোনোর কোনো চান্স নেই। ভাইয়া তো আমার সব ইচ্ছে পূরণ করে, তাহলে এটা কেন করছে না? আমার যে করে হোক নীলকে চাই মানে চাই, না হলে কিন্তু। একটু শান্ত হয়ে বস, আমি ভাইয়ের সাথে কথা বলবো। রাজশ্রী শান্ত হয়ে না বসে রেগে সারা ড্রয়িং রুমে পায়চারি করছে। মেঘা চুপচাপ বসে দেখছে। হঠাৎ একটা চিৎকারের শব্দে রুম থেকে বেরোলো রবিন চৌধুরী। উপর থেকে নিচে তাকিয়ে দেখেন শিবিন দাঁড়িয়ে আছে। উনি নিচে নেমে বলেন, আরে শিবন, তুমি? অনেকদিন পর দেখা হলো। আমি আপনার সাথে দেখা করতে আসিনি মিস্টার রবিন চৌধুরী, আপনাকে আপনার অন্যায় শাস্তি দিতে এসেছি। আমি আর কি শাস্তি দেব আপনাকে? আপনার শাস্তি ঈশ্বর তো আগেই দিয়ে দিয়েছেন। রবিন রেগে বলল, কি বলতে চাইছো? চুপ, আমার সামনে একদম গলা উঁচু কথা বলবে না। আপনার সাহস কি করে হয় আমার বোনকে বাস্টার্ড বলার? বলুন, কিছু বলার অধিকার আপনাকে কে দিয়েছে? শিবন, তুমি? আর আপনার বোনকেই বা এই অধিকার দিয়েছে কে? 15 বছর আগে সব অধিকার উনি হারিয়ে ফেলেছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আমরা কি সত্যি আপনারা মানুষ? শুনেছি রক্ত নাকি কথা বলে। আপনার বা আপনার বোনের একটু খারাপ লাগতো না ওর সাথে এত খারাপ ব্যবহার বিহেভ করতে? আর একটা ছোট বাচ্চাকে দেখলেও মানুষ ফুল ধুয়ে আদর করে। আর পরে তো আপনাদের রক্ত ছিল, একটু বুক কাঁপেনি পরীকে বাস্টার্ড বলার সময়? জানেন কেন আপনি আজ নিঃসন্তান? যে নিজের সন্তানকে বাস্টার্ড বলতে পারে তার বাবা হওয়ার কোনো অধিকার নেই। শিবিনের কথা শুনে রেগে যাচ্ছিল রবিন, বাট শিবিনের লাস্টের কথা শুনে অবাক হয়ে শিবিনের দিকে তাকালো। কি বললে তুমি? সন্তান মানে? শিবিন ওনার কথার উত্তর না দিয়ে বলল, আপনার মতো জানোয়ার আর অমানুষের বাবা ডাক শোনার কোনো অধিকার নেই। বাবা একটা মেয়ের ভরসার জায়গা, ভয়ের নয়। আপনাকে সব দুনিয়া থেকে ভয়ঙ্কর শাস্তি দিতে ইচ্ছে করছে, বাট আনফর্চুনেটলি সেটা আমি করতে পারবো না। বাট লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভুলে আমার বোনের সাথে চোখ তুলে তাকাবেন না। আর কখনো বাজে কথা বললে আপনার সাথে কি হবে আপনি ভাবতেও পারছেন না। কেটে টুকরো টুকরো করে ফেলবো। রবিনের বউ দাঁড়িয়ে আছে, ওনাকে বলল, আপনার হাজবেন্ডকে জীবিত দেখতে চাইলে ওনাকে বুঝাবেন, কল্পনাও যেন আমার বোনের নামে একটা বাজে কথা উনি না বলেন। আমার কাছে অন্যায় বা ভুলের কোনো ক্ষমা নেই। আর শুধু আপনার শরীরের রক্ত বইছে তার জন্য বেঁচে গেলেন, বাট পরের বার বাঁচবেন না। শিবিন আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। শিবিনের রিমিকেও কিছু কথা বলতে ইচ্ছে করছিল, বাটও সেখানে যাবে না। রিমি বা শোভন কাউকেই ফেস করতে চায় না। রাত 1টা, সবাই হয়তো গভীর ঘুমে আছে। হঠাৎ মুখের উপর পানি জাতীয় কিছু পড়ায় ঘুম ভেঙে যায় রাজশ্রীর। ঘুম ভাঙার পর বুঝতে পারে ওকে কেউ জড়িয়ে ধরে আছে। অবাক হয়ে চোখ খুলে তাকালে নীলের মুখটা দেখতে পেল। তুমি?
নীল এবার রাজশ্রীকে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ রেখে বাচ্চাদের মতো কেঁদে দিল। হঠাৎ এভাবে কাঁদায় রাজশ্রী আরো অবাক হলো। তুমি কাঁদছো কেন? নীল কিছু না বলে কেঁদেই চলেছে। রাজশ্রী কি করবে বুঝতে পারছে না। নীলকে নিজের থেকে ছাড়িয়ে উঠতে যাবে, নীল আরো শক্ত করে জড়িয়ে ধরে। আরে ছাড়ো, আমি উঠবো। নীল ছাড়ার বদলে আরো ভালোভাবে জড়িয়ে ধরলো। আচ্ছা কাঁদছো কেন সেটা তো বলো। নীল এবার মাথা তুলে রাজশ্রীর দিকে তাকালো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শ্রী, মরে যাব। আমি নেই তোমার তো খুশি হওয়ার কথা। আমি তোমার কাছ থেকে তোমার ভালোবাসা কেড়ে নিয়েছিলাম। এবার নীল আবার রাজশ্রীর কাঁধে মাথা রেখে বলল, প্লিজ অন্য কারোর কথা বলো না, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি যাওয়ার পর থেকে কতটা কষ্ট হয়েছে জানো? শুধু তোমাকে একটু দেখার জন্য কত ছটফট করেছি। কাল সারা রাত তোমার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। এক সেকেন্ড, তুমি আমার রুমে আসলে কি করে? ভাইয়া তো পুরো বাড়িতে গার্ড রেখেছে, আসার কোনো চান্সই নেই। তোমার কাছে আশা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। ওদের সেন্সলেস করে এসেছি। আমি আর পারছিলাম না তোমাকে ছাড়া থাকতে। তুমি এখানে আমার কাছে এসেছো, এটা ভাইয়া জানতে পারলে কি হবে জানো? আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু তোমাকে চাই। প্লিজ আমাকে ছেড়ে যেও না, মরে যাব আমি। রাজশ্রী কিছু না বলে একদৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। শুধু ভাবছে নীল কি সত্যি ওকে এত ভালোবাসে। নীলের চোখ তো তাই বলছে। ভোরের দিকে নীলকে বুঝিয়ে লুকিয়ে বাসায় পাঠিয়ে দেয় রাজশ্রী। নীল এখানে শিবেন জানতে পারলে খুন করে ফেলবে। রাজশ্রী সারা রুম পাইচারি করছে। নীলকে ছাড়া তো নিজেও থাকতে পারবে না, তাহলে শিবেনকে কি করে বুঝাবে? শিবেন রুমে এসে বলল, কি হলো, তুই এখনো নিচে যাসনি কেন? আমি যা চাই সব তো আমাকে দাও ভাইয়া, তাহলে নীলকে দিচ্ছ না কেন? কারণ নীল তোর যোগ্য। ভাইয়া নীলকে নিয়ে আর একটা কথা বলবি না। আমি কি করবো সেটা তুই ভালো করে জানিস। চুপচাপ নিচে চল, আর সব প্যাকিং করে নিবি, কাল টাইম পাবি না। রাজশ্রী আর কিছু না বলে শিবিনের সাথে নিচে গেল। চুপচাপ ব্রেকফাস্ট করে নিল। মেঘা ওর দিদিয়ার সাথে দেখা করার কথা বললেও শিবিনকে। শিবিন সমুদ্রকে সাথে করে নিয়ে যেতে বলল। আর রাজশ্রী বলল ওদের সাথে রাজশ্রীও যাবে। শিবিন প্রথমে রাজি না হলেও পরে রাজশ্রী জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। 11টায় সমুদ্র আসে বাসায়, তারপর ওদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়ে। মেঘার মা পরশুই ফোন করে বলে দিয়েছিলেন সমুদ্রকে উনি মেনে নিয়েছেন। শিবিন বসে বসে কিছু পেপার পড়ছে, আর সামনে দাঁড়িয়ে আছে নীল। কিছুক্ষণ পর একটা পেপার নীলের দিকে এগিয়ে দিয়ে বলল, সাইন করো। আমি শ্রীকে মরে গেলেও ডিভোর্স দেব না ভাইয়া। শিবিন একটা গান টেবিলের উপর রেখে ঠিক হয়ে বসলো। আর বলল, কাউকে মারা আমার জন্য জাস্ট 1 সেকেন্ডের কাজ। আমার এই হাত দিয়ে কত ক্রিমিনালকে এনকাউন্টার করেছি তার হিসেব হয়তো পুলিশ রেকর্ডেও নেই। নীল বলল, মেরে ফেলুন ভাইয়া, তবুও প্লিজ স্ত্রীর কাছ থেকে আমাকে আলাদা করবেন না। এতগুলো বছর পর আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি, আর হারাতে পারবো না। এসব ডায়লগ অন্য কাউকে গিয়ে বললে অবশ্যই সে গলে যাবে, বাট আমি কখনো গল্প না। যখন প্রশ্ন আসে পড়ি, আমি সব কমপ্লিট কোর্স করতে পারবো। ভালোভাবে বলছি, পেপারে সাইন করে দাও। আমার রাগ ওঠালে হতে পারে, তার কোনো আইডিয়া নাই তোমার। নীল নিজেকে শক্ত করে বলল, আপনি আমার সাথে যা ইচ্ছে করতে পারেন ভাইয়া, আমি কিছু বলবো না। বাট স্ত্রীকে কখনোই ডিভোর্স দিতে পারবো না। আমি ভালোবাসি ওকে, আর নিজের ভালোবাসাকে কি করে নিজের কাছে রাখতে হয় তা জানি। ও আমার বউ, আর আমি মরে যাওয়ার আগ পর্যন্ত ওর পর আমিই থাকবো। শিবিন এবার দাঁড়িয়ে বেশ রেগে বলল, কিসের ভালোবাসা আর কিসের বউ? হ্যাঁ, কোনো রিপিটের গার্লকে নিজের বউ বলতে পারবে, ভালোবাসতে পারবে? শিবিনের কথা শুনে প্রথমে অবাক হলেও পরে রাগ উঠে যায় নীলের। রেগে বলল, ভাইয়া শ্রীকে আমার কাছ থেকে আলাদা করতে চান তো ওকে ফাইন, এখনই শুট করে দিন আমায়। বাট শ্রীর নামে প্লিজ এই বাজে কথাগুলো বলবেন না। ওর নামে একটা বাজে কথাও সহ্য করতে পারবো না আমি। নীলের কথা শেষ হতে নীলের গালে ঠাস করে একটা চড় পড়ে। রেগে চিৎকার করে শিবিন বলল, কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, কি মনে হয় তোমার আমার থেকেও বেশি তুমি ভালোবাসো পরীকে? নিজেকে বেস্ট প্রুভ করতে চাও? পরীকে আমি নিজের সন্তানের মতো ভালোবেসে আগলে রেখেছি। ওর নামে বাজে কথা আমি বলবো সেটা ভাবছো কি করে? যার নামে কেউ একটা বাজে কথা বললে জ্যান্ত কবর দিয়ে দিই, তার নামে আমি মিথ্যে কথা বলবো? নীল বলল, তাহলে ওকে র্যাপিড গার্ড কেন বললেন ভাইয়া? শিবিনের চোখ ছলছল করছে। নীল এতে আরো অবাক হলো, এই ছেলের চোখেও জল। তুমি জানো পরি অ্যাবনর্মাল? এতদিনে তো এটা অবশ্যই দেখেছো। পরি অন্য মেয়েদের মতো না, কোনো কিছু সহজে বুঝতে চায় না। ওর কোনো কিছু চাই মানে চাই। আগে এরকম ছিল না। 15 বছর আগে আমার কাছে নিয়ে এসেছিলাম পরীকে, কারণ মামি রাজি খুব টর্চার করতো পরীকে, যা আমার সহ্য হতো না। ওর 1 মাস বয়স থেকে খুব ভালোবাসতাম ওকে। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। বিটিতে শুধুমাত্র আমি পরীর জন্যই আসতাম। ভালোবেসেই ওর নাম পরি দিয়েছিলাম। তারপর থেকে পরি নামেই ডাকতাম, কখনো রাজশ্রী ডাকিনি। ওকে কেউ কষ্ট দিলে ওর থেকে বেশি কষ্ট আমি পেতাম, তাই ওকে আমার কাছেই নিয়ে চলে আসি। বাট আমার কাছে এসে ওকে সেফ রাখতে পারিনি আমি। আমার কাছে নিয়ে আসার পর বেশ ডিপ্রেশনে চলে গিয়েছিল পরি। 9 বছরের একটা ছোট বাচ্চা কি করে বাবা মাকে ছাড়া থাকবে?
আর তখনই আমার পুলিশের এক্সট্রা ট্রেনিং ছিল। আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। আমার সিনিয়র স্যার আর মা বাবা ফোর্স করেন যাওয়ার জন্য। বাবা মায়ের ভরসায় পরীকে রেখে যাই। সেখানে আমি ট্রেনার ছিলাম, 1.5 বছরের বেশি সময়ের জন্য গিয়েছিলাম। পরীর খবর অলওয়েজ নিতাম আমি। ভালোই চলছিল সব। পরীকে বাবা মা স্কুলে ভর্তি করে দেয়। পরীও আস্তে আস্তে নর্মাল হয়ে ওঠে। বন্ধু বান্ধব স্টাডি নিয়ে ভালোই চলছিল সব। পরী ভালো আছে শুনে আমিও নিশ্চিত ছিলাম। পরী ছোট থেকে অনেক সুইট ছিল। পরী যেদিক দিয়ে যেত সবার নজর পরীর দিকেই পড়তো। ছোট বাচ্চা বলে আমরা ততটা ধ্যান দিইনি, ভাবতেই পারিনি এই বাচ্চা মেয়েটার উপরও জানোয়ারদের নজর পড়বে। হঠাৎ একদিন ঠিক টাইমে স্কুল থেকে বাসায় ফেরে না পরী। 20 মিনিট ওয়েট করার পর যখন ফেরে না, মা খুঁজতে বেরিয়ে পড়েন। স্কুল থেকে বাড়ি পর্যন্ত পুরো রাস্তা খুঁজেও পান না। ওর ফ্রেন্ডদের জিজ্ঞেস করা হয়, ওরা বলে পরী তো স্কুল ছুটির পরে বাসায় যাওয়ার জন্য বের হয়। অন্য কোথাও একা যাওয়ার সাহস ওর ছিল না। ছোটবেলায় ভীষণ ভীত প্রকৃতির মেয়ে ছিল। মা ভয় পেয়ে যায়। বাসায় এসে আমাকে আর বাবাকে ফোন দিয়ে জানাই। আমি ফোন দিয়ে আমার জুনিয়র একজন অফিসারকে পরীকে খোঁজার জন্য বলি। আমার এত কাজের চাপে ও পরীর জন্য আলাদা আরেক টেনশন হতে থাকে। পুরো বিকেল পরীর কোনো খোঁজ পাওয়া যায় না। হঠাৎ সন্ধ্যায় আমার কাছে সেই অফিসারের ফোন আসে, পরীকে পাওয়া গেছে। কিন্তু নীল বলল, কিন্তু কি ভাইয়া? শিবিরের গলা ধরে আসছে, কিছু বলতে পারছে না। নীল অবাক হয়ে যাচ্ছে। এত স্ট্রং ছেলের চোখে জল! নীল এটা মেনে নিতে পারছিল না। শিবির নিজেকে সামলে নিয়ে বলল, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মধ্যে পাওয়া যায় পরীকে, রক্তাক্ত অবস্থায়। মাথায় খুব খারাপভাবে আঘাত লাগে। ওর বাঁচার চান্স ছিল 10%। সে যাত্রায় বেঁচে গেলেও পুরোপুরি সুস্থ হতে পারেনি। ওর মেন্টাল কন্ডিশন খুব খারাপ ছিল, এক কথায় জীবন্ত লাশ। নীল বলল, আর এই অবস্থা কি করে হয়েছিল? শিবিন চোখ বন্ধ করে বলল, 3 জন তুলে নিয়ে গিয়েছিল 11 বছরের পরীকে, আর বিল্ডিং এ নিয়ে গিয়েই ওকে ডে। শিবিন আর কিছু বলতে পারছে না। নীল স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এটা একদম বিশ্বাস করতে পারছে না ও। নীল বলল, ভাই আপনি মিথ্যে বলছেন তাই না? ওর সাথে এসব কিছুতেই হতে পারে না। শিবিন এবার রক্তবর্ণ চোখ নিয়ে নীলের দিকে তাকালো। শিবিন বলল, শেষ ভালোবাসা? তোদের এই ফালতু ভালোবাসা আমার পরীর জন্য চাই না, বুঝেছিস? আমার পরীকে কষ্ট দেওয়ার শাস্তি সবাইকে দেই, ওদেরকেও দিয়েছি। সব থেকে ভয়ঙ্কর শাস্তি দিয়েছি। আমার সামনে একটু একটু করে মরেছে ওরা। এই পেপারে সাইন করে চলে যা আমার সামনে থেকে, না হলে এই বাড়ি থেকে বেঁচে ফিরে যেতে পারবি না। সুমন 3 দিনের জন্য বিজনেসের কাছে দেশের বাইরে গিয়েছিল। দুপুর 2টায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে রবিন দাঁড়িয়ে আছে। রবিনকে দেখে সুমনের মাথা গরম হয়ে যায়। চিৎকার করে বলল, তুই আবার আমার বাড়িতে এসেছিস? তোকে আমি আমার বাড়ির আশেপাশে আসতে বারণ করছি না? তোর সাহস কি করে হয় আবার আমার সামনে আসার? তুই আমায় মার, যা ইচ্ছা তাই বল, কিছু বলবো না। শুধু কিছু সত্যি কথা জেনেই চলে যাব। সুমন এবার রবিনের সামনে এসে দাঁড়ালো। কি সত্যি? রাজেশ শিকার মেয়ে সুমন? রবিনের এই কথা শুনে সুমন চমকে উঠলো। অবাক হয়ে রবিনের দিকে তাকিয়ে আছে। কি হলো বল, কার মেয়ে ও? প্লিজ সত্যিটা বল, কিছু মিথ্যা বলিস না। তোকে কেন বলবো ও কার মেয়ে? আমি আগে অনেকবার বলছি, এটা আমি কখনোই বলবো না। তাতে তোরা ভাই বোন যা ইচ্ছা করে নে। উপর থেকে সুমনের কথা শুনে চোখের জল ফেলছে রিমি। আজ 1 বছর হয়ে যাচ্ছে রিমির সাথে ভালো করে কথাও বলে না সুমন। আমি আজ তোর সাথে তর্ক করতে আসিনি সুমন, প্লিজ বলে দে ও কার মেয়ে। ওকে আমার মেয়ে সুমন। এটা শুনে সুমন দুপা পিছিয়ে উল্টো দিকে ঘুরে গেল। রবিন সুমনের সামনে এসে সুমনের 2 হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ তোর পায়ে পড়ছি, বল ও কার মেয়ে। আমাকে মার কাট যা ইচ্ছে কর, তবুও সত্যিটা বল। ও তোর আর তনুর মেয়ে। এটা শুনে সুমনের হাত থেকে রবিনের হাত সরে গেল। ছল ছল চোখে সুমনের দিকে তাকিয়ে আছে রবিন। এটা কি বলছিস তুই? এটা কি করে সম্ভব? বলা শেষ করতেই ঠাস করে একটা চড় পড়ল রবিনের গালে। তোর লজ্জা করে না এটা বলতে? সেন্স থেকে তো তুই তনুর সাথে ওই জঘন্য কাজ করছিলি। আমি এটা বলছি না সুমন, আমি মানছি আমি তনুর সাথে অন্যায় করছি, বাট তনু তো আমাকে। সুমন এবার রেগে হুঙ্কার দিয়ে বলল, কি তোকে? হ্যাঁ, এটাই বলতে চাইছিস তো? তোকে বলিনি ওর প্রেগনেন্সির কথা? তুই ওকে বলার সুযোগ দিয়েছিলি? টাকার জন্য তুই তনুকে ছেড়ে ইউকে চলে গেলি। যখন ও জানতে পারে ও প্রেগনেন্ট, তখন তোকে ফোন করে জানাতে চেয়েছিল, বাট তুই তুই কি করলি? ব্রেকআপ করে দিলি, সব সম্পর্ক নষ্ট করে দিলি। কি দোষ ছিল ও? বল। ও তো তোর কাছে যায়নি, তুই গিয়েছিলি ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে। আমাদের 4 বেস্ট ফ্রেন্ডের গ্রুপে শুধু তোর জন্য ওকে এড করছিলাম আমরা। ওকে জোর করে রাজি করেছিলাম। তোর পাগলামো দেখে ভেবেছিলাম সত্যি তুই ওকে ভালোবাসিস, বাট আমাদের ধারণা ভুল ছিল। তুই তো একটা অমানুষ। মেয়েটার লাইফ নষ্ট করে মেয়েটাকে ছেড়ে চলে গেলি।
পরে কত কষ্ট করেছে তনু তোর সাথে ক্লায়েন্ট করার জন্য। আমরা চেষ্টা করছি, পারিনি। আমি, সন্দীপ, প্রিয়া অনেকবার বলছিলাম তনুকে বাচ্চাটা অ্যাবর্ট করতে, করেনি। ও কি বলছিল জানিস? ওর ভুলের জন্য যে এখনো পৃথিবীর আলোয় দেখিনি তার সাথে অন্যায় করতে পারবে না ও। বাচ্চাটাকে বাঁচাতে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। যখন তনুকে ওটিতে নিয়ে যাওয়ার হচ্ছিল, শেষবারের মতো তোকে দেখতে চেয়েছিল, বারবার বলছিল তোকে এনে দিতে, বাট তোকে তো ফোনেই পাওয়া যায়নি। সেদিন পাগলের মতো ফোন দিয়েছিলাম আমরা তোকে, শুধু তোর জন্য। তনুকে ওর বাবা মা ত্যায্য করছিল, তোর জন্য মেয়েটা সব হারিয়েছে, এমনকি নিজের জীবনটাও। নিজের মায়ের মুখটাও শেষবারের মতো দেখে যেতে পারেনি, না পেরেছিল শেষবারের মতো নিজের বাবা মায়ের মুখ দেখতে। ওটিতে যাওয়ার আগে আমার 2 হাত ধরে কেঁদে বলছিল ওর কিছু হলে মেয়েটাকে যেন আগলে রাখি, বাট পারিনি রাখতে, শুধু তোর বোনের জন্য। তোরা ভাই বোন মিলে আমার লাইফটা পুরো নষ্ট করে দিয়েছিস। তোর জন্য আমার বেস্ট ফ্রেন্ড হারিয়েছি, আর তোর বোনের জন্য আমার মেয়ে তনু আমাকে কখনো ক্ষমা করবে না। ওকে দেওয়া কথা আমি রাখতে পারিনি, আমি তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সোফায় বসে পড়লো সুমন, কাঁদছে। আর রবিন পাথরের মতো দাঁড়িয়ে আছে, নিজের অজান্তেও এত বড় ভুল করে ফেললো। সব শুনে ওপর থেকে রিমিও কাঁদছে। শিবিন রাজশ্রীর রুমে এসে রাজশ্রীকে বলল, কাল সন্ধ্যায় 6টায় ফ্লাইট। তো সব প্যাকেজিং কমপ্লিট। আমি তো যাচ্ছি না, তাহলে প্যাকিং করব কেন? ওটি একদম আজে বাজে কথা বলবি না। আমি আজে বাজে কথা বলছি না ভাইয়া, তুমি খুব ভালো করে চেনো আমাকে। নীলকে আমার চাই মানে আমার চাই, যে কোনো মূল্যে। নীলকে না পেলে সব ধ্বংস করে দিব আমি। নীল তো তোকে ডিভোর্স দিয়ে দিয়েছে। রাজশ্রী ভ্রুকুচকে শিবিনের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস হয়নি? পেপার দেখবি। রাজশ্রী হেসে বলল, নীল আমাকে ডিভোর্স দিলেও প্রবলেম নেই ভাইয়া। শুধু বলেছি নীলকে আমার চাই, এটা বলিনি ওকে হাজবেন্ড হিসেবে চাই। বিয়ে তো জাস্ট লোক দেখানো, যার আমার কোনো প্রয়োজন নেই। শোনো, প্রথমে কিন্তু নীল আমার কাছে থাকতে চায়নি, জোর করে রেখেছিলাম আমার কাছে। বিয়েটাও জোর করেই করেছিলাম। নিজের ইচ্ছেতে নীল আমার কাছে না থাকলেও জোর করে আমার কাছে আমি রাখবো ওকে। এটা আমার জন্য কোনো ম্যাটার করে না। আমি তোর ভাই, তোকে কিভাবে ওখান থেকে নিয়ে যেতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। চেষ্টা করে দেখতে পারো। আর তুমিই কিন্তু আমাকে সব থেকে ভালো চেনো ভাইয়া, আমার বলা না বলা সব কথা বুঝতে পারো। আমার এগেইনস্ট গেলে আমি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। জানি। তোকে যেমন সবার থেকে ভালো আমি চিনি, তেমনি সবার থেকে বেশি ভালোই আমি বাসি। তাই তোর ভালোর জন্য আমি যে কোনো লিমিট পোস্ট করতে পারবো, 1000টা ভুল করতে পারবো, আর তোর এগেইনস্ট নিয়ে যা কিছু করতে পারবো। এটা বলে রেগে শিবিন রুম থেকে বেরিয়ে যায়। রাজশ্রী বিছানায় বসলো, জানে কিছুক্ষণ পরে শিবিন খাবার নিয়ে রুমে ঢুকবে। যতই রেগে থাক, খাওয়ানোর কথা একদম ভোলে না। রাজশ্রীকে খাইয়ে নিজের রুমে বসে আছে শিবিন, আর অদ্ভুত ভাবে হাসছে। রবিনের অসহায় মুখটা দেখে শিবিনের সব রাগ চলে গেছে। বিকেলে রবিন এসেছিল রাজশ্রীর সাথে দেখা করতে, বাট শিবিনের গার্ডস ওকে ভেতরেই ঢুকতে দেয়নি। অনেক রিকোয়েস্ট করেছে, কাজ হয়নি। শিবিনকে ডেকে দিতেও বলেছে। শিবিন তো রুমে বসে ল্যাপটপে রবিনকে দেখছিল আর সব শুনছিল। পুরো বাড়ি শিবিনের কন্ট্রোলে। শিবিনের পারমিশন ছাড়া একটা মাছিও এ বাড়িতে ঢুকতে পারবে না। নীল যে কাল রাতে রাজশ্রীর কাছে এসেছিল সেটাও দেখেছে শিবিন, বাট কিছু বলেনি। এই দেখাই তো শেষ দেখা, তাই আর বাধা দেয়নি। হঠাৎ ফোনের স্ক্রিনে চোখ যেতেই দেখে সুমনের নাম্বার। সুমন ফোন দিয়েছে। শিবিন ফোন হাতে নিয়ে কল রিসিভ করলো। শিবন, তুই কোথায়? কেন? প্লিজ বল, তুই কি এখানে রাজেশকে নিয়ে আবার চলে যাবি? প্লিজ আমার মেয়েকে আমার কাছে আর কেড়ে নিস না, আমি আর পারছি না এভাবে বাঁচতে। প্লিজ মামা, এসব আমাকে বলো না, বল লাভ নেই। পরে এখানে থাকবে না। আমি একদম একা হয়ে গেছি শিবন, আমার প্রিন্সকে আমার কাছে ফিরিয়ে দে। ওরি তোমাদের মুখেও দেখতে চায় না মামা। আমার অন্যায়ের শাস্তি দে, যা শাস্তি দিবি সব মেনে নেব, তবু ওকে একটু বোঝা প্লিজ। একবার ওর মুখে বাবা ডাক শুনতে চাই। ওকে, বাট আমার একটা শর্ত আছে। কি? রবীন চৌধুরীকে তোমরা আটকাতে হবে। ওই জানোয়ারের কথা যেন পরি কিছুতে জানতে না পারে। জানলে আর অসুস্থ হয়ে পড়বে। তুমি তো জানো পরির অসুস্থতার কথা। আমি জানতে দেব না। রবিন রাজেশের সামনে যাবে না। রাজেশ শুধু আমার মেয়ে, আর কারো না। শিবিন ফোন কেটে দিল। ওর সব কাজ শেষ। রবিন চৌধুরী এখন এমনই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এবার শুধু পরীর মুখে হাসি ফুটানোর কাজটা রয়ে গেছে শিবিনের। রাজশ্রী ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছে, আর সামনে শিবিন আর সমুদ্র। শিবিন কিছু পেপার দেখে সমুদ্রকে বলল, অলরেডি? সমুদ্র বলল, হ্যাঁ ভাইয়া। মেঘা ফোন দিয়েছিল। শিবিন এবার রাজশ্রীর দিকে তাকালো। শিবিন বলল, আজ মামার সাথে কথা বলবি তুই? রাজশ্রী বলল, কি? বাবা বলেও ডাকবি। ইম্পসিবল। শিবিন উঠে রাজশ্রীর পাশে বসলো। রাজশ্রীর মাথা জড়িয়ে ধরে বলল,
মামা সত্যিই তোকে খুব ভালোবাসে বড়ি। আগের কথা ভুলে যা। আমি বলবো না মামিকে মাফ করে দিতে। আমি নিজেই চাই না তুই ওই মহিলার সাথে কথা বল। বাট মামা, মামা তো তোকে কখনো কষ্ট দেননি, শুধু একটা থাপ্পড় মেরেছিলেন। সেটা এখনো মনে রেখেছিস? আর এত ভালো যে বাসেন সেটা বলে যাচ্ছিস। এখনো মামা তোর জন্য কাঁদেন। রাঁচি প্রেগনেন্ট সেটা জেনেও রাঁচিকে দেখতে চায়নি মামা, বাট তোকে প্রতিদিন দেখার জন্য ছটফট করেন। আমি যেমন তোর আপন ভাই না হয়েও তোকে এত ভালোবাসি, তেমনি মামাও তোকে ভালোবাসেন। মামার ভালোবাসায় কোনো ভেজাল নেই। শুধু তোর মুখ থেকে একবার বাবা ডাক শোনার জন্য এতগুলো বছর ধরে ওয়েট করে আছেন। মামাকে বাইরে থেকে দেখলে হ্যাপি মনে হলেও উনি ভেতরে কতটা কষ্টে আছেন সেটা আমি জানি। আর মামার কষ্টটা বোঝার মতো ক্ষমতা ওই মহিলার নেই। তোর পাশে আমি আছি, সমুদ্র আছে, তোর বৌমনি আছে, বাট মামার পাশে কেউ নেই। উনি পুরো একা। এখন তোর উচিত মামার কাছে যাওয়া। সামনে তাকিয়ে চুপচাপ শিবিনের কথা শুনছিল রাজশ্রী। কিছু বলছে না দেখে রাজশ্রীর মাথা তুলে রাজশ্রীর চোখের দিকে তাকিয়ে শিবিন বলল, কি হলো, কিছু বলছিস না কেন? কি বলবো? তুই আমার কথা বুঝিসনি? রাজশ্রী চুপ। আচ্ছা যা, মামাকে তোকে মাফ করতে হবে না। শুধু একবার বাবা বলে ডাকতে পারবি তো? তুই বাইরে থেকে যতই উপরে রাগ করিস না কেন, মনে মনে ভালোবাসিস। রাগটা সাইডে রেখে একবার ভালোবাসা সামনে আন। আমি কি তোর কখনো খারাপ চাইবো? অ্যাটলিস্ট আমার কথা শুনে হলেও মামার সাথে কথা বললি না। প্রিন্সেস, ভাইয়া একদম ঠিক বলছে। এবার আঙ্কেলের সাথে কথা বল, একবার জড়িয়ে ধরে বাবা ডাক। দেখবি ওনার প্রতি সব রাগ এমনি চলে যাবে। রাজশ্রী কিছু না বলে চুপ করেই আছে। ওকে, তাহলে রেডি হয় নে, কিছুক্ষণ পরে বের হবো। আমি আজ এবং এক্ষুনি নীলের কাছে যাব। যে ছেলে তুই ভালোবাসি না, তার জন্য তুই এত পাগল হচ্ছিস কেন? ওই ছেলে তো তোর খোঁজ নিচ্ছে না। তুই আজ চলে যাবি তো ও জানে তোকে আটকাতে এসেছে। নীলের ভালোবাসা তো আমি চাইনি, আমি নীলকে চেয়েছি। আর আমি আগেও বলেছি, এখনো বলছি, নীল না চাইলে ওকে আমার কাছেই থাকতে হবে। জোর করে হলেও ওকে আমার কাছেই রাখবো। ওকে চল। কোথায়? আগে মামার সাথে দেখা করবি, তারপর নীলের কাছে নিয়ে যাব। আর নীলের সাথে দেখা করার পর তুই আমাদের সাথে কলকাতায় ফিরে যাবি। যাবো। বৌমনি, পিপি, আঙ্কেল ওদের সাথে দেখা করতে যাব, বাট নীলকে নিয়ে, একা না। শিবিনের একটা প্রবলেম, হাজার রাগ উঠলেও রাজশ্রীর সামনে একদম দেখাতে পারে না। শিবিন চোখ বন্ধ করে বলল, আগে মামার সাথে দেখা করে নেই, এরপর বাকিটা দেখা যাবে। রাজশ্রী উঠে দাঁড়ালো। সুমন কপালে হাত দিয়ে বসে আছে নিজের কেবিনে। আজ রাজশ্রী চলে যাবে এটা ভাবতে সুমনের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। এতদিন লুকিয়ে হলেও রাজশ্রীকে একবার দেখেছে সুমন। নীল হেল্প করত, কিন্তু এখান থেকে চলে গেলে কিভাবে দেখবে ভাবতে বুকে চিনচিনে ব্যথা অনুভব করছে। বাবা। হঠাৎ এমন ডাক শুনে সুমন চমকে উঠে চোখ তুলে তাকালো সামনে। বিশ্বাস করতে পারছে না সামনে রাজশ্রী দাঁড়িয়ে আছে। সুমন অবাক হয়ে শুধু তাকিয়ে আছে। রাজশ্রী ভেতরে ঢুকে সুমনের সামনে গিয়ে দাঁড়ালো। সুমন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সাথে সাথেই রাজশ্রী সুমনকে জড়িয়ে ধরলো। সুমন চোখ বন্ধ করে নিল। এটা স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না। সুমনের চোখের জল রাজশ্রীর কাঁধে পড়তেই রাজশ্রী সুমনকে ছেড়ে সুমনের চোখের দিকে তাকালো। তারপর চোখের জল মুছে দিয়ে বলল, বেশি কষ্ট দিয়ে ফেলেছি, সরি। তুই সত্যি বলছিস মা? রাজশ্রী মুচকি হেসে বলল, এবার সুমন রাজশ্রীকে জড়িয়ে ধরে বলল, আর একবার বাবা ডাকবি? তোর মুখে বাবা ডাক শোনার জন্য আমি কত ছটফট করছিলাম জানিস? আই এম সরি বাবা। সুমনের চোখ থেকে এখনো পানি পড়ছে, কিন্তু খুশির। মেয়েকে যে ফিরে পেয়েছে। আর কখনো আমাকে ছেড়ে যাবি না তো? গেলে আমি মরে যাব। যাবো না। তুই ছাড়া যে এখন আমার কেউ নেই। আরে এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন? সুমন চোখের জল মুছে বলল, এটা খুশির কান্না। কতগুলো বছর পর তোকে এভাবে জড়িয়ে ধরছি। তোর মুখে বাবা ডাক শুনে এখন মরেও শান্তি পাবো। আবার মরার কথা বলছো কেন? আমি এসেছি তো। দরজায় শিবিন আর সমুদ্র দাঁড়িয়েছিল। ওরা ভেতরে ঢুকলো। সুমন শিবিনকে দেখে বলল, আজ তোর জন্য আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। তোকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ছেলেকে কেউ ধন্যবাদ দেয়? এখন কানাকাটি বন্ধ করতো। সুমন রাজশ্রীকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলে দিচ্ছে। রাজশ্রীকে ছাড়ছেই না, মনে হয় ছাড়লেই পালিয়ে যাবে। সমুদ্র, তুই রাজশ্রীকে নিয়ে একটু বাসায় যাও। আমার মামার কাছে একটু দরকার আছে, কিছুক্ষণ পরে আমি আছি। না, আমার মেয়ে কোথাও যাবে না। ওদিকে তোমার কাছে পার্মানেন্ট রেখে যাওয়ার ব্যবস্থা করবো মামা। এখন ওকে বাসায় যেতেই হবে। কিন্তু বাসায় গিয়ে তোর সব কথা শুনবো। আর আমি যখন বলেছি তোকে নীলের সাথে দেখা করতে যে নিয়ে যাব, তার মানে যাবই। তুই এখন একদম নীলের কাছে যাবি না, আমি নিজে নিয়ে যাব তোকে, বুঝেছিস? রাজশ্রী আর কিছু বলল না। সমুদ্র রাজশ্রীকে নিয়ে চলে গেল। রাজশ্রী আর সমুদ্র চলে যেতেই শিবিন সুমনের দিকে তাকালো। রবিন চৌধুরীর সাথে ফেস টু ফেস কথা বলতে হবে। আমি চাই না আমি বাড়ি যাওয়ার পর পরের লাইফে আবার কোনো ঝড় আসুক আর সব শেষ করে দিয়ে চলে যাক। তুই কি করতে চাইছিস? তুই রবিন চৌধুরীকে এখনই এখানে আসতে বলো। সুমন শিবিনের কথা মতো রবিনকে ফোন দিল।
সুমনের ফোন পেয়ে সাথে সাথে রবিন অফিসে চলে এলো। শিবিন সোফায় বসেছিল, দেখেনি রবিন। সুমনের কেবিনে ঢুকে রবিন সুমনের সামনে এসে বলল, প্লিজ সুমন, আমাকে আমার বাপের যা ইচ্ছে শাস্তি দে, শুধু একবার আমার মেয়ের সাথে দেখা করার সুযোগ করে দে। আর একবার পরে কি আপনার মেয়ে বললে জ্যান্ত ভূতে ফেলবে। রবিন মাথা ঘুরিয়ে শিবিনের দিকে তাকালো। শিবিন উঠে একদম রবিনের সামনে দাঁড়ালো। এই ব্যাপারে সাউন্ড করুন। এটা কিসের পেপার? আপনি এই দেশ ছেড়ে আজই চলে যাবেন ইউকে, আর কখনো আসবেন না এখানে। ইয়ট? আপনার ছায়াও আমার বোনের উপর পড়তে দেব না। আমি ওখানে পুড়ে সেফ রেখে যাব। ওরির আশেপাশেও আপনাকে দেখলে শুট করে ফেলবে আমার লোক। নিজের জীবন বাঁচাতে আপনাকে এই দেশ ছাড়তে হবে। আমি শুধু একবার রাজেশের সাথে দেখা করতে চাই। 1 সেকেন্ডের জন্য ওরির মুখ আপনাকে দেখতে দেব না। রবিন শিবিনের হাত ধরে বলল, প্লিজ শিবন, এত বড় শাস্তি আমাকে দিও না। তনুর সাথে অন্যায় করার শাস্তি আমি পেয়েছি, কখনো বাবা ডাক শুনতে পারিনি। রাজেশের সাথেও অনেক অন্যায় করছি, নিজের রক্তকে জারজ বলছি। আমাকে এই শাস্তি ছাড়া যা শাস্তি দেবে সব মেনে নিব। আমার মন পাথরের মতো শক্ত, তাই আপনার এই কথাগুলো শুনে একদম গলিনি। সাইন করুন, এই দেশ থেকে আপনার ওয়াইফকে নিয়ে চলে যাবেন। শিবন, ডোন্ট, জলদি সাইন করুন। সুমন প্লিজ, তুই ওকে বোঝা না, শুধু একবার রাজেশের সাথে দেখা করবো প্লিজ। ওর কাছে ক্ষমা না চাইলে মরেও শান্তি পাবো না। ডোন্ট ওয়ারি, ওরে জানেন আপনি ওর বাবা, তাই এখন আপনাকে সেরকম ঘৃণা করে না। জানলে খুন করে ফেলতো ওর মায়ের সাথে এত অন্যায় করার জন্য। নিজের মেয়ের হাতে মরতে না চাইলে চলে যান এখান থেকে। রবিন অবাক হয়ে শিবিনের দিকে তাকালো। ওরে এখন আর সে উইক অ্যান্ড সফট হার্টের না, ওর মন এখন পাথর। যারা অন্যায় করে হাজার ক্ষমা চাইলেও সেকেন্ড চান্স দেয় না পরে। ওরিকে এমনভাবেই রেডি করেছি আমি, আপনিও পারবেন না ক্ষমা। নিজের মেয়ের কাছ থেকে অপমানিত হতে না চাইলে চলে যান। রবিন স্টিল দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। শিবিন পেপার আর পেন এগিয়ে দিয়ে বলল। সাইন। রবিন সাইন করে আস্তে করে কেবিন থেকে বেরিয়ে গেল। সুমন কিছু বলতে যাবে, তখনই শিবিন বলল, আমি অন্য বিষয়ে কিছু শুনতে চাই না মামা। আমার 6টার ফ্লাইট, পরীকে নীলের কাছে দিয়ে আমি চলে যাব। এখান থেকে চলে যাচ্ছি বলে ভেবো না সবার উপর থেকে আমার নজর উঠে যাবে। একটা সেকেন্ডের খবর আমার কাছে ঠিক চলে যাবে। শিবিন সুমনের কেবিন থেকে বেরিয়ে গেল। সুমনও শিবিনের সাথে বেরোলো। বিকেল 5টা। রাজশ্রীকে নিয়ে বেরিয়েছে শিবিন। ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? কিছুক্ষণ পর তো তোমার ফ্লাইট। শিবিন কিছু না বলে চুপচাপ ড্রাইভ করছে। তুমি বলবে না কোথায় যাচ্ছ? তুমি আমাকে নীলের কাছে নিয়ে যাবে বলেছিলে, নিয়ে যাওনি এখনো। মিথ্যে বলে যদি আমাকে কলকাতা নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে আমি কি করব সেটা তুমি খুব ভালো করেই জানো। শিবিন এখনো চুপ। রাজশ্রী আর কিছু না বলে রাগে ফুঁসছে। এবার শিবিনের থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো রাজশ্রী। 15 মিনিট পর একটা জায়গায় গাড়ি থামালো শিবিন। রাজশ্রী চারদিকে তাকিয়ে দেখছে। জায়গাটা চেনা চেনা লাগছে, বাট এখানে তো কখনো এসেছে বলে মনে পড়ছে না। এটা কোথায় এসেছো ভাইয়া? শিবিন গাড়ি থেকে বের হলো, তারপর রাজশ্রীর হাত ধরে হাঁটতে থাকে। কখন থেকে চুপ করে আছো, কিছু তো বলো। 5 মিনিট হাঁটার পর দাঁড়িয়ে যায় শিবিন। রাজশ্রী বিরক্তি নিয়ে শিবিনের দিকে তাকিয়ে আছে। সামনে তাকা। শিবিনের কথা শুনে সামনে তাকালো রাজশ্রী। সন্ধ্যা নেমে এসেছে। আবছা আবছা আলোয় বোঝা যাচ্ছে সামনে কোনো ছেলে দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখলো এটা তো নীল। ভাইয়া, নীল! চল। শিবিন রাজশ্রীর হাত ধরে নীলের কাছে নিয়ে গেল। নীল ঘুরে দাঁড়ালো। শিবিন নীলের এক হাত ধরে রাজশ্রী হাত নীলের হাতের উপর রেখে বলল, আমার পুরো কলিজাটাই তোমার হাতে তুলে নিয়ে যাচ্ছি নীল। কখনো অযত্ন করো না, ও এক ফোঁটা কষ্ট খুন করে ফেলবো। আমি এখান থেকে চলে যাচ্ছি বলে ভাববে না, আমার নজরের বাইরে থাকবে তোমরা। আমার নজর সর্বদা তোমাদের উপর থাকবেন। তাই নীল শিবিনের হাতের উপর হাত রেখে বলল, ও আপনার কলিজার ভাইয়া, আর আমার পুরো শরীরটাই। নিজের শরীরকে কেউ কষ্ট দেয়? আপনি আমাকে বিশ্বাস করে ওকে আমার হাতে তুলে দিয়েছেন, সেই বিশ্বাস কখনো ভাঙবো না আমি। শিবিন মৃদু হেসে রাজশ্রীর দুগালে হাত রেখে বলল, তো নীলকে তোর হাতে তুলে দিলাম। তুই ভাবলি কি করে তুই কিছু চেয়েছিস আর আমি তোকে সেটা দেবো না? দুনিয়ার সব থেকে বাজে অযোগ্য ছেলেটা যদি চাইতি, এক কথা এনে দিতাম, তারপর আমি নিজের হাতে ওকে যোগ্য করে তুলতাম। তুই আমার কাছে কি সেটা তোকে বোঝাতে পারবো না হরি। তোর ছোট বড় সব ইচ্ছা আমার কাছে অনেক দামি। খুব হ্যাপি থাক। তোর বৌমনিকে নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোকে দেখতে। আর একদম পাগলামি করবি না, কোনো কিছু হলে আমাকে ফোন দিবি। মনে রাখবি সবাই তোর এগেইনস্ট গেলেও তোর এই ভাই সবসময় তোর পাশে থাকবে।
রাজশ্রী শিবিনকে জোরে ধরে বলল, আমি জানি ভাইয়া তুমি আমাকে কত ভালোবাসো, আর আমি এটাও জানতাম তুমি নীলকে আমার হাতে ঠিক তুলে দিবে। তাই আমি এত শান্ত ছিলাম, না হলে কি আমি চুপচাপ থাকতাম? প্রথম দিনে নীলের কাছে চলে যেতাম, আর আমাকে তুমি আটকাতেও পারতে না। তোমাকে তো আমি চিনি, সেই ছোটবেলা থেকে আমার সব আবদারের জায়গা তো তুমি আর বাবাই ছিলে। এরপর এলো সমুদ্র, তোমাদেরকে আমি খুব ভালোবাসি, খুব। আমি জানি আমার যাওয়ার টাইম হয়ে গেছে, আমি আসছি। শিবিন রাজশ্রীকে নিজের থেকে ছাড়িয়ে রাজশ্রীর কপালে একটা চুমু দিল, তারপর রাজশ্রীর গালে হাত রেখে চলে গেল। যতক্ষণ শিবিনকে দেখা গেছে রাজশ্রী তাকিয়েছিল। শিবিন চলে যেতেই রাজশ্রী নীলের দিকে তাকালো। নীল এক দৃষ্টিতে রাজশ্রীর দিকে তাকিয়েছিল। রাজশ্রী মৃদু হেসে নীলের থেকে নিজের হাত ছাড়িয়ে সামনের নদীর দিকে তাকালো। নীল আবার রাজশ্রীর হাত ধরে বলল, এতদিন তোমাকে ভালোবাসিনি, বসে কখনো ভালোবাসার কথা বলিনি, তোমার কাছে গিয়েও যেতে পারিনি, তোমার এত কাছে থেকে অনেক দূরে ছিলাম। নীল হাঁটু গেড়ে রাজশ্রীর সামনে বসে বলল, ভালোবাসি স্ত্রী, খুব ভালোবাসি, এর মধ্যে কোনো মিথ্যে নেই। অন্যের ভালোবাসা নিয়ে তোমার কাছেও আসিনি, এই ভালোবাসা শুধু তোমার, তোমার জন্য। আর যতদিন বেঁচে থাকবো তোমারই থাকবে। 80 বছরের বুড়ো হয়ে গেলেও এক ফোঁটাও কমবে না। দেবে কি শেষ সময় পর্যন্ত তোমার পাশে থাকার সুযোগ, তোমার হাতে হাত রেখে বাকিটা সময় পথ চলার সুযোগ। প্রমিস করছি কখনো এই হাত ছাড়বো না, যাই হয়ে যাক শক্ত করে ধরে রাখবো। রাজশ্রী অন্য হাতে নীলের হাতের উপর রাখলো। নীল খুশি হয়ে দাঁড়িয়ে রাজশ্রীকে শক্ত করে জড়িয়ে ধরলো। নীল রাজশ্রীকে নিয়ে নদীর পাশে বসলো আর রাজশ্রীকে শক্ত করে জড়িয়ে ধরে মনে মনে বলল, এই জায়গাটা আমার জন্য খুব লাকি পরি, এখানেই তোমাকে প্রথম পেয়েছিলাম, আজও পেলাম। প্রথমবার তোমার হাতটা ধরে রাখতে পারিনি, এবার রাখবো, কখনো ছেড়ে দেব না, কখনোই না।